হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে তাপগতিবিদ্যার 13 নাম্বার লেকচারে। তো আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছো, রাইট? তো সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। এবং বিফোর ফার্দার ডু, আজকের দিনটা খুব ভালো, তাই না? আজকে খুব চমৎকার দিন এবং লাস্ট দুদিন যাবত, লাস্ট দুদিন খুবই সুন্দর। আসলে কেন সুন্দর লাস্ট দুদিন বলো তো? লাস্ট দুদিন ঢাকাতে অনেক বৃষ্টি হয়েছে। আর শুধু ঢাকাতে না, আই গেস ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য সকল জায়গাতেও আসলে বৃষ্টি বৃষ্টি হয়েছে, তাই না? বৃষ্টির সঙ্গে সঙ্গে আবার ঝড়ও হয়েছে। এবং এমন এমন বৃষ্টি হয়েছে, ঠাড়া পড়ছে, ঠাড়া ঠাড়া মানে হচ্ছে বজ্রপাত হয়েছে, তাই না? অনেক বজ্রপাত হয়েছে। তো যেটা হয়েছে সেটা হলো গিয়ে যে বৃষ্টি বৃষ্টি পড়ে ওয়েদারটা অনেক ঠান্ডা হয়েছে। সো মরাল অফ দ্য স্টোরিজ, ভালো হয়েছে। সো এখন তোমরা কোথায় আছো? তোমরা যদি চলে আসো তখন আমি ক্লাস শুরু করতে পারি এবং তোমাদের বন্ধুদেরকে প্রথমে মেনশন করে ফেলতে পারো, তাতে করে আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ওকে, ফাইন। তো তাপগতিবিদ্যার আজকে 13 নম্বর লেকচার। ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম 12 নম্বর লেকচার ছিল সেটা। তো 12 নম্বর লেকচারে আমরা রেফ্রিজারেটর পড়েছিলাম। আজকে আমরা চলে আসছি 13 নম্বর লেকচারে। তো 13 নম্বর লেকচারে আমরা কয়েকটি অঙ্ক দেখব এবং আমরা আজকের লেকচারের পরে থিওরিটিক্যাল জায়গা আসলে থাকবে না। আজকের লেকচারের পরে আর কোনো থিওরির অংশ থাকবে না। লাস্টের 2 ক্লাস জুড়ে আমরা শুধু অঙ্ক সলভ করব। লাস্টের 2 ক্লাস জুড়ে আমরা অঙ্ক সলভ করব। আজকের লেকচারের পরে আমাদের আসলে থিওরিটিক্যাল প্লট আর কিছু থাকবে না। আজকে আমরা এনট্রপি 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 অংশ দেখবো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। মানসুরা, তুমি কেমন আছো? তোমরা সবাই কেমন আছো সেটা জানতে আমি চাই। তোমরা কেমন আছো এটা জানলে আমার ভালো লাগবে। ফাইন। তো তোমরা কেমন আছো এটা আমি জানতে চাই। এবং আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি বললাম যে ঝড় বৃষ্টি হয়েছে, খুব ভালো আছি, তাই না? যখন প্রচণ্ড বৃষ্টি হয়, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, যখন প্রচণ্ড ঝড় হয়, যখন প্রচণ্ড বৃষ্টি হয়, তখন আমার খুব ভালো লাগে। আমার না, আই গেস সবারই খুব ভালো লাগে। কিন্তু এত ঝড় বৃষ্টিও ভালো লাগে না যে বন্যার পানিতে সবাই ভেসে যাবে, এরকম ঝড় বৃষ্টির দরকার নাই। বাট আফটার লটস অফ ডেইজ, যে তোমরা জানো যে দাবদাহ আস্তে আস্তে করে বাড়তেছিল, তাই না? অনেক গরম পড়ছিল এবং এবছর টেম্পারেচার সব থেকে বেশি হবে, তাই না? এলনিনো চলে আসছে, এলনিনো। তো অনেক তাপমাত্রা হয়ে যাবে। সো এটা তো খুবই গরমের একটা ব্যাপার। তো এর মধ্যে স্বস্তির একটা ব্যাপার হচ্ছে কি, এক পশলা বৃষ্টি। তো সেটা হয়ে গেছে। এখন আসলে আমরা ক্লাসের দিকে চলে আসি। তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। ভাইয়া কালকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সাম, বাইজিৎ বলছো তোমার জন্য দোয়া থাকবে। ভালো একটা প্রিপারেশন নিয়ে যায় পরীক্ষা দিবা, অবভিয়াসলি তোমার পরীক্ষা ভালো হবে, তাই না? এখন এই যে ক্লাসে বলাবান সবাই চলে আসলে আমরা থার্মোডিনামিক্সের 13 নম্বর লেকচারটা করতে পারি। আমরা থার্মোডিনামিক্সের 13 নম্বর লেকচারটা সেক্ষেত্রে করতে পারবো, তাই না? আজকে ক্লাসে আমরা বেশ অনেকটা অংশ দেখবো। আজকে ক্লাসে আমরা অনেকটা অংশ দেখবো। তার মধ্যে কি কি অংশ আছে? তার মধ্যে এনট্রপি রয়েছে, তার মধ্যে এনট্রপি রয়েছে। এনট্রপিটাই আসলে আমাদের বাদ আছে, তাই না? আমরা রেফ্রিজারেটর পড়ে ফেলছি, এবার এনট্রপির যে অংশটা আছে এই অংশটাই আজকে আমরা ভেঙে ভেঙে দেখবো। জিনিয়া কবির প্রান্তি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কেমন আছো? হৃদয় লক্ষ্মীপুর থেকে, কি অবস্থা হৃদয়? তুমি একদম লক্ষ্মী একটা ছেলে, তাই না? লক্ষ্মীপুর থেকে আসছো তুমি, ফাইন। আচ্ছা, তো এবার আসো আমরা ক্লাস থেকে আমাদের ক্লাসটা ধীরে 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 শুরু করে ফেলি। আচ্ছা, ফাইন ফাইন। সো আজকে প্রথমে প্রথমে আমরা লাস্ট ক্লাসে কিন্তু রেফ্রিজারেটর পড়েছিলাম। আমরা লাস্ট ক্লাসে রেফ্রিজারেটর পড়েছিলাম, তোমাদেরকে একটা হোম টাস্ক আমি দিয়ে রাখছিলাম, তাই না? হোম টাস্কও দিয়ে রাখছিলাম, সেটা তো আমরা আজকে সলভ করবো, তাই না? সেটা তো আমরা আজকে সলভ করবো। তার আগে আমরা প্রথমে এনট্রপি শুরু করবো। আমরা প্রথমে কি শুরু করবো? এনট্রপি। এনট্রপি এনট্রপি এই একটা টপিকই আমাদের বাকি আছে। এনট্রপি 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 এখন এনট্রপি কি জিনিস? আর কথা হচ্ছে এনট্রপি কি জিনিস। এনট্রপির সংজ্ঞা হচ্ছে গিয়ে একক তাপমাত্রায় কোনো বস্তুতে তাপ শক্তির পরিবর্তনকে এনট্রপি বলে। প্রথমে আমরা সংজ্ঞা জানবো, তারপর এটার ফিল্ডটাকে এটা বুঝবো। কি বলেছে? একক তাপমাত্রায়, একক একক তাপমাত্রায় একক তাপমাত্রায় একক তাপমাত্রায় একক তাপমাত্রায় একক তাপমাত্রায় কোনো বস্তুর একক তাপমাত্রায় কোনো বস্তুর তাপ শক্তির পরিবর্তনকে এনট্রপি বলে। কোনো বস্তুর তাপ শক্তির একক তাপমাত্রায় কোনো বস্তুর তাপ শক্তির পরিবর্তনকে তাপ শক্তির পরিবর্তন তাপ শক্তির পরিবর্তনকে তাপ শক্তির পরিবর্তনকে এনট্রপি বলে। এনট্রপি বলে। ওকে, ফাইন।
তো একক তাপমাত্রায় কোনো বস্তুর তাপ শক্তির আলহামদুলিল্লাহ, একক তাপমাত্রায় কোনো বস্তুর তাপ শক্তির পরিবর্তনকে এনট্রপি বলে, তাই না? ওকে ওকে ফাইন। একক তাপমাত্রায় কোনো বস্তুর তাপ শক্তির পরিবর্তনকে এনট্রপি বলে। তো লেটস সে আমাদের কাছে একটা বস্তু আছে, দেখো যে এটা একটা বস্তু, হ্যাঁ। তো এখন আমি এটাকে তাপ দিচ্ছি, এটাকে আমি তাপ দিচ্ছি, এটাকে আমরা তাপ দিচ্ছি একটা ফ্লেম দিয়ে, এটাকে আমরা তাপ দিচ্ছি। তো তাপ দিলে এটা উত্তপ্ত হবে, এর মধ্যে তাপ শক্তি যাবে। মনে করো যে টি তাপমাত্রায় এইটার ভিতরে মোট তাপ শক্তি গমন করলো ডিকিউ পরিমাণ। টি তাপমাত্রা এটার ভিতরে আমরা ডিকিউ পরিমাণ তাপ শক্তি দিলাম। টি কেলভিন তাপমাত্রা এটার হইলো, বস্তুটাতে টি কেলভিন তাপমাত্রা হইলো, এবং এতে আমরা ডিকিউ পরিমাণ তাপ হচ্ছে সরবরাহ করলাম। তাইলে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে, টি তাপমাত্রায় তাতে তাপ শক্তির পরিবর্তন হচ্ছে ডিকিউ পরিমাণ। তাহলে বলো তো একক তাপমাত্রায় তাতে তাপ শক্তির পরিবর্তন কত হবে? ডি কিউ বাই টি। তাহলে এইটাই কিন্তু আমাদের এনট্রপি। দেখো একক তাপমাত্রায় যতটুকু তাপ শক্তির পরিবর্তন, এটাকে আমরা এনট্রপি বলতেছি। এনট্রপিকে এস দ্বারা এক্সপ্রেস করা হয়, কি দ্বারা? এস 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 এস। সো এটাকে আমরা বলতে পারবো চেঞ্জ অফ এনট্রপি, এনট্রপির পরিবর্তন। এটাকে আমরা বলতে পারবো এনট্রপির পরিবর্তন, যেটাকে আমরা ডেল এস বলতে পারি। এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। এনট্রপির পরিবর্তন ডেল এস ইকুয়ালস টু ডি কিউ বাই টি। এই যে দেখতেছো ডেল এস, এটাকে আমরা বলবো এনট্রপির পরিবর্তন। এনট্রপির পরিবর্তন, এটা হচ্ছে এনট্রপির পরিবর্তন। ওকে। আর এই যে টি দেখতে পাচ্ছ, টি হচ্ছে তাপমাত্রা। আর এই যে ডিকিউ দেখতে পাচ্ছ, ডিকিউকে আমরা বলতে পারবো তাপ শক্তির পরিবর্তন। তাপ শক্তির পরিবর্তন। তাহলে তোমরা এখান থেকে এইটা তো বুঝতেই পারতেছো যে এনট্রপির একক কি হওয়া উচিত। বলো তো? তোমরা দেখতে পাচ্ছ যে তাপ শক্তির একক হচ্ছে জুল। তাপ শক্তির একক জুল, আর তাপমাত্রার একক ক্যালভিন। তাহলে এনট্রপির একক কি হবে? জুল পার ক্যালভিন। এনট্রপির একক হবে জুল পার ক্যালভিন। এটার একক হবে জুল পার ক্যালভিন। এখন আছে এনট্রপি কি জিনিস? এনট্রপিকে আমরা চাইলে বলতে পারবো বিশৃঙ্খলা। এটা হচ্ছে বিশৃঙ্খলা। ওকে। বাংলাতে এটার একটা নাম হতে পারে বিশৃঙ্খলা। এনট্রপিকে বাংলায় বলা যেতে পারে বিশৃঙ্খলা। কেন? বুঝাই দিচ্ছি। বিশৃঙ্খলা, তাই না? বাংলায় এনট্রপিকে আমরা বলতে পারি বিশৃঙ্খলা মানে কি? একটা জিনিস খুব সাজানো গুছানো আছে, এটাকে যদি তুমি এলোমেলো করে দাও, তাহলে সেটা কি বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় না? মনে করো তুমি সকালবেলা কলেজের প্যারেটে বা পিটির লাইনে আছো, সবাই লাইন বেঁধে যখন সারিবদ্ধভাবে থাকো, তখন সবাই কি সুশৃঙ্খল থাকে? হঠাৎ করে যে সবাই বৃষ্টি নামে এবং হঠাৎ যদি এলোমেলো দৌড়ানো শুরু করে দেয়, তখন কি বিশৃঙ্খলা বেড়ে যায়? গোছানো জিনিস অসজ্জিত হয়ে যায়, তখন সেটাকে আমরা বিশৃঙ্খলা বলতে পারি। এখন পয়েন্টটা হচ্ছে এরকম যে লেটস সে একটা বস্তু আছে, এই বস্তুর ভিতরে যতগুলা অণু আছে ওরা খুব সুশৃঙ্খলভাবে সাজানো আছে। ধরে নাও ওরা খুব সুশৃঙ্খলভাবে সাজানো আছে, এইভাবে করে সাজানো, সজ্জিত। তোমার পড়ার টেবিলে তোমার বইগুলো যখন পড়ালেখা শুরু করো না তখন সাজানো থাকে, যখন তুমি স্টাডি শুরু করো বইগুলো এলোমেলো হয়ে যায় না টেবিলের উপরে? তুমি অনেকগুলো বই ঘাটাঘাটি করো, পৃষ্ঠে উল্টাও, অনেকগুলো বই, তখন এলোমেলো হয়, মানে এনট্রপি বেড়ে যায়, বিশৃঙ্খলা বেড়ে যায়। তো ব্যাপারটা এরকম, এই অণুগুলো এখানে এভাবে সাজানো গুছানো আছে, মানে দাঁড়ালো এই জায়গাতে এনট্রপি কম, এখানে এনট্রপি কম। দেখো খুব সুন্দর সাজানো, সারিবদ্ধভাবে সাজানো, মানে এখানে এনট্রপি এস কম। এখন আমি যখন এটাকে তাপ দিব তখন এই অণুগুলো কি হবে? এটার ভিতরে কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, অণুগুলো ছোড়াছড়ি করবে না, এদিক সেদিক চলে যাবে না? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? সাব্বির হোসেন বলছে
হঠাৎ করে সাব্বির কোত্থেকে এসে যেন একটা কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ সাব্বির ভালো আছে, তোমরা সবাই ভালো আছো তো? তো সাব্বির যেহেতু ভালো আছে, আমরা কিভাবে খারাপ থাকি, আমরা সবাই ভালো আছি। তো এবার সাফায়েত রহমান ভাইয়া, এনডিসি রেজা স্যারকে নিয়ে কিছু বলেন। এনডিসি রেজা স্যারকে নিয়ে আমি একটা ক্লাসে বলেছি। ও, এটা প্রাইভেট লাইভে বোধহয় বলি নাই, তাই না? রেজাউল করিম স্যার, রেজাউল করিম স্যার, তুমি রেজা স্যারের কথা বলছো দেখি আমি কিছু কথা বলছি। নাহলে লাইভে আসলে তুমি কারো সম্পর্কে কিছু বলতে বললে আমি কিছু বলতাম না। কিন্তু সেটা ইম্পর্টেন্ট না। তবে রেজাউল করিম স্যার ওয়াজ অ্যামেজিং গাই। নটরডেম কলেজের একজন শিক্ষক, যারা নটরডেমে তারা তো অবশ্যই চিনো, যারা জানো না তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, আমার শিক্ষক ছিলেন ম্যাথমেটিক্সে ভাই। ওয়াও, হি ওয়াজ অ্যামেজিং, অ্যামেজিং। এত জোস করে আমাদের ম্যাথমেটিক্স পড়াইছে, আমার মন থেকে কৃতজ্ঞতা চলে আসে। স্যারের একটা ব্লগ ছিল, আই স্টিল রিমেম্বার, আমরা যখন অঙ্ক শেষ করে অ্যান্সার লিখি না, স্যার কি করতেন, ওখানে এসে এই এই সাইনটা দিতেন, এটা হচ্ছে স্যারের সাইন, রেজাস ব্লক। সো হি ইজ অ্যামেজিং গাই। আমি যতটা ম্যাথমেটিক্স শিখেছি এইচএসসি লাইফে, তার পুরো ক্রেডিটটা তো আসলে স্যার না ডেফিনেটলি, তবে সেখানে সব থেকে বড় কন্ট্রিবিউটর হচ্ছে রেজাউল করিম স্যার। হি ওয়াজ অ্যামেজিং। এবং আমি আমি তাকে দেখে ইন্সপায়ার্ড হইতাম। তাকে দেখে আমি যদি বলি যে আমি আমি আসলে পড়াবো, আমি যে পড়াবো যে ইন্টারমিডিয়েটে যে পড়াবো, এটা নিশ্চয়ই আমি কোনো না কোনো দিন স্বপ্ন দেখেছি। স্বপ্ন মানে কি, কাউকে না কাউকে দেখে ইন্সপায়ার হয়েছি যে আমি এটাই করব, এইটাই আমি করতে চাই। তো সেখানে আমি আসলে এই কথাটাই বলতে চাই যে এখানে আমার দুইটা মানুষের কথা খুব মনে পড়ে। নাম্বার ওয়ান, আমার ফিজিক্স শিক্ষক জুয়েল ভাই, তারে দেখে মনে হয়েছে ফিজিক্সটি এভাবে পড়াইতে হয়। এবং নাম্বার টু, রেজাউল করিম স্যারের ম্যাথ পড়ানো দেখে আমার কাছে মনে হয়েছে আমি ইন্টারমিডিয়েটের এই প্রাণবন্ত বাচ্চাদেরকে একদিন ফিজিক্স পড়াবো। রেয়া স্যারকে দেখে আমার পড়াইতে মন চাইছে, আর জুয়েল ভাইকে দেখে আমার ফিজিক্স পড়াইতে মন চাইছে। দ্যাটস হোয়াট ইট ইজ। আমি যখন বইয়ের চান্স পাই তখন আমার ওয়ান অফ দ্য প্রিমিটিভ টার্গেট ছিল এটা, যে বইয়ের চান্স পাওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্টকে পড়াবো। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, এই ইন্টারমিডিয়েট স্টুডেন্টে পড়াবো। তখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে, তাহলে কী করতে হবে, বইয়ের চান্স পেতে হবে, তাহলে আমি তাহলে পড়াবো। এবং আমার ইঞ্জিনিয়ার হওয়া আলাদা একটা প্যাশন, সেই দুইটা মিলেই আসলে আমি আজকের দিনে দীর্ঘ 15-20 বছর যাবৎ পড়ায় তোমাদের সামনে চলে আসি, তাই না? আর তোমাদেরকে যখন পড়াই তখন আমার ভিতরে একটা পজিটিভ এনার্জি তৈরি হয়, তখন আমার ভিতরে এন্ট্রপি বেড়ে যায়, আমি প্রাণবন্ত ফিল করি, আই ফিল অ্যালাইভ। আর ফিজিক্স, দ্য ল্যাঙ্গুয়েজ অফ নেচার, যখন ফিজিক্সের কোনো কিছু আলোচনা হয় তখন মনটা না খুব আনন্দে ভরে ওঠে। আজকে ক্লাসটা করতে আমার খুব ভালো লাগছে। যখন আমি এই তাপগতিবিদ্যার ক্লাসটা শুরু করি তখন তোমরা অনেক এক্সাইটমেন্ট নিয়ে আসলে ঝাঁপায় পড়ো। এটা তো কেবল শুরু। অনেক দিন পরে, অনেক বছর পরে আমি প্লেলিস্ট দেওয়া শুরু করছি, তাই না? লাইভে নিলাম, এরপরে রেকর্ডেড দিব প্লেলিস্ট। বলে ফেললাম যে একটা চ্যাপ্টার লাইভে আমি প্লেলিস্ট দিলাম, এরপরে আমি রেকর্ডেড আকারে প্লেলিস্ট দিব তোমাদেরকে। 27 ব্যাচের সঙ্গে আমার প্রতিদিন প্রতি মুহূর্তে কানেকশন তৈরি হবে, এবং ইনশাল্লাহ তোমাদের জন্য আমি অনেক কিছু করার চেষ্টা করবো। দ্যাট ইজ মাই পজিটিভ উইল, দ্যাট ইজ মাই পজিটিভ এনার্জি, এন্ড ইউ গাইজ আর অ্যামেজিং, রাইট? থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এবার আসা ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, তাই না? আশা করছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো রয়েছো। আচ্ছা, তো দেখো যে আমি নিজে একজন অটোডেমিয়ান ছিলাম। সো এই কথাটা বলি এই জন্য, তখন আমি তোমাদের বয়সের ছিলাম। 12-13 সালে আমি কলেজের প্রাঙ্গণে দৌড়ে বেড়াইতাম। খালি দৌড়াইতাম না, পড়তামও। সো কলেজের প্রাঙ্গণে দৌড়ে বেড়াইতাম। যখন আমি কলেজের ভিতরে ঢুকতাম তখন আমার খুব প্রাণবন্ত লাগতো। আমার কলেজটা সাজানো গোছানো ছিল, অনেক গাছ ছিল, নেচার স্টাডি ক্লাব ছিল। সেই ক্লাবে সব নটরডেম কলেজে অনেক টাইপের গাছ আছে, সকল প্রজাতির গাছই অলমোস্ট হচ্ছে গিয়ে কলেজের প্রাঙ্গণে আছে, শান্ত নিবিড়। আমার মনে আছে কলেজে যখন আমি যাই, এই যে 28 ব্যাচের যে এসএসসি ছেলেপান আসো, তারা এইচএসসিতে উঠবা, প্রথমেই কলেজ ভর্তির জন্য সবাই লড়বা। তো নটরডেম কলেজ সবার একটা স্বপ্ন থাকে, তাই না? একটা ড্রিম থাকে। তো আমি যখন নটরডেম কলেজে ভর্তি হয়ে যখন আমি ঢুকি কলেজের ভিতরে, তখন এই শান্ত নিবিড় সুশীল সুন্দর একটা পরিবেশে গ্রিনারি, তাই না, গ্রিন এয়ার, ফ্রেশ এয়ার, আমার খুব ভালো লাগতে শুরু করে। মতিঝিলের অগোচরে নটরডেম কলেজ, যখন আমি মতিঝিলে অনেক জ্যাম, মতিঝিলে হচ্ছে গিয়া ব্যাংক পাড়া বলে, মতিঝিলে যখন আমি ওখান থেকে রিক্সাতে নামতাম,
তখন দেখতাম চারপাশে কালো ধোঁয়া, চারপাশে জ্যাম, সিএনজি, বাস, টেম্পু সবাই ওখানে উপস্থিত। দেখার পরে আমার মন ভালো থাকতো না, আমার মন খারাপ হয়ে যেত। আমি তখন কোমলমতি এক স্টুডেন্ট, আমি ঢাকার বাইরে থেকে বরিশাল জিলা স্কুলে ফার্স্ট বয় ছিলাম, ওখান থেকে যখন আমি নটরডেম কলেজে চান্স পাই, তখন যখন আমার এই ছোট্ট মন, যখন আমি ওই মতিঝিলের পারে আসতাম, এসে দেখতাম যে এখানে এত নয়েজ কেন, এখানে মানুষজনের জীবন এরকম কেন, কনক্রিটের বাগান, তাই না? তো তখন খুব মন ভেঙে যেত, মনে হয় দূর পড়ালেখা কী করবো, এই কই আসছি আমি, এই জ্যামের মধ্যে কেন আসছি আমি। কিন্তু যখনই আমি আসলে কিছুটা দূরত্বে গিয়ে নটরডেম কলেজে মতিঝিলের নিকটবর্তী একটা জায়গায় কলেজের গেট দিয়ে ঢুকতাম, ঢুকতেই আমার মনটা ভালো হয়ে যেত। ওয়াও, ভিতরে ঢুকলেই মনে হইতো যে জাস্ট সিন চেঞ্জ। এত সুন্দর করে গুছানো, এত সুন্দর ক্যাম্পাস, এত ডিসিপ্লিন। এনডিসি ইজ অল অ্যাবাউট ডিসিপ্লিন, 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 নাথিং এলস। পুরা ওয়েল ডিসিপ্লিনড। তখন আমার মনে হইতো যে আমি এখান থেকে গ্রো করব, এখান থেকে ভালো কিছু শিখবো। কখনো কোনো ক্লাস 5 মিনিট লেটলে শুরু হয় নাই, কোনো জায়গাতে কোনো ধরনের বিশৃঙ্খলা আমি নটরডেম কলেজে কখনো অবজার্ভ করিনি। অবাক হয়ে যেতাম দেখে। সো ওই কলেজ আমাকে গ্রো করাইছে, ওই কলেজের সকল স্টুডেন্টের সঙ্গে, সকল টিচারদের থেকে আমি শিখেছি, সকল রুলস নিয়ম থেকে আমি শিখেছি, একটু একটু করে নিজেকে আর একটু বেটার হিউম্যান বানিয়েছি। এর পরবর্তীতে যাই আমি আসলে বুয়েটে চান্স পাই। কিন্তু আমাকে যদি কেউ বলে বুয়েট, নটরডেম, এই দুইটার মধ্যে কোন ইনস্টিটিউশনটা আমার জন্য ভালো ছিল বা আমি বেটার বলবো, আমি বলবো আমার আজ অব্দি পড়া সকল ইনস্টিটিউশনের মধ্যে নটরডেম কলেজ ওয়াজ দ্য বেস্ট, বুয়েটের থেকেও বেটার। ফাইন। তো আসো, তোমরা সবাই সবার কলেজে পড়ো, তাই না? তো সবার সবার কলেজের মধ্যে একটা ভালো লাগা থাকে, ওই আছে না, তোমার কলেজ সম্পর্কে একটি রচনা লিখো, তোমার কলেজ সম্পর্কে তোমার অনুভূতি কি। তো আজকে আসলে তোমরা যখন জিজ্ঞাসা করলে, তখন আমার কলেজ সম্পর্কে আমার অনুভূতি বের হয়ে আসলো। আমি চাইতেছিলাম না তোটা বলতে, তো বলে ফেলেছি। ভালো লেগেছে, ভালো লেগেছে। আমি অলওয়েজ ভালো থাকি, মায়া বলছো। ভেরি গুড, ভেরি গুড ভাইয়া। এমসিকিউ ক্লাসটা আলাদাভাবে দিন। হ্যাঁ, আলাদাভাবেই দিব বাজিদ। এনডি তো অনেক ভালো কলেজ, অনেক ভালো কলেজ, মানে অনেক ভালো লাগার কলেজ। ভালো কলেজে ভালো পড়ালেখা হয়, পড়ালেখা ভালো তো আমাদের ক্লাসেও হয়, পড়ালেখা ভালো আমাদের ক্লাসেও হয়। নটরডেম কলেজে আমি যখন নিজে পড়ছি, থার্মোডিনামিক্স বা ফিজিক্সের ক্লাস আমার মনে আছে, যে স্ট্যান্ডার্ডে হয়েছে তার থেকে বেশি জিনিসপত্র আমরা এইসব আমার লেকচারে আমি পড়াচ্ছি তোমাদেরকে। পড়ালেখা ভালো আমাদের হচ্ছে, কিন্তু ওইখানে একটা ভালো লাগা ছিল, নিজের কলেজের প্রতি একটা জজবা। ফাইন, এবার এখানে আসো। তো দেখো যে যখন এইখানে এতগুলা এতগুলা, যখন এইখানটাতে এই যে দেখো সাজানো বাগান, সজ্জিত সজ্জিত, খেয়াল করে দেখো, এইখানে সবাই সজ্জিত, এখানে সবাই সজ্জিত সজ্জিত, শৃঙ্খলা বেশি, এখানে এন্ট্রপি কম। এন্ট্রপি কেন কম? কারণ এটা সজ্জিত, এটা সজ্জিত, দেখো সজ্জিত, সজ্জিত বা শৃঙ্খলবদ্ধ, শৃঙ্খল, তাই না? শৃঙ্খল মানে এখানে শৃঙ্খলা আছে, যেখানে সবাই সাজানো গুছানো আছে। যখন আমি এটাকে তাপ দিচ্ছি, এই তাপ শক্তি যখন এর ভিতরে ঢুকে যাচ্ছে, তখন কি অণুগুলো লাফাইতে শুরু করবে না? স্ক্যাটার্ড হয়ে যাবে, তখন এগুলো স্ক্যাটার্ড হয়ে যাবে, তখন এরা ছড়িয়ে পড়বে, রাইট? তো যেটা হবে যে এই যে অণুগুলো আছে, এই অণুগুলো তখন যেটা হবে, এই যে হয়ে গেল, দেখো। তো এরা না তখন এলোমেলো হয়ে যাবে, কি যে কোথায় আছে কোনো খবর থাকবে না, তাই না? দেখা যাবে যে এরা দূর দূরান্তে এভাবে করে ছিটায় টিটায় গেছে, এলোমেলো হয়ে গেছে, কে কোথায় আছে ঠিক নাই। এই যে এলোমেলো হয়ে গেছে, তার মানে এর এনট্রপি বেড়ে গেছে। এলোমেলো হয়ে গেছে, তার মানে এর এনট্রপি বেড়ে গেছে, এসটা বেড়ে গেছে। এনট্রপি বেড়ে গেছে মানে এখন আর সজ্জিত নাই, এখন বিশৃঙ্খলায় আছে, তাই না? বিশৃঙ্খলা বা এখন এখানে এলোমেলো একটা জিনিস তৈরি হয়েছে। তার মানে যত তাপ দিব তত এটা এলোমেলো হতে থাকবে কাইনেটিক এনার্জিতে, তত এনট্রপি বাড়তে থাকবে, তাই না? এবং মহাবিশ্বের এনট্রপি বাড়ছে, এই মহাবিশ্বের যে কোনো স্বতঃস্ফূর্ত ঘটনাতে এনট্রপি বাড়ে, মহাবিশ্বের এনট্রপি বাড়ছে, মনে রাখবা। এই মহাবিশ্বের এনট্রপি সবসময়ই বাড়ছে, মহাবিশ্বের এনট্রপি বাড়ছে, মহাবিশ্বের এনট্রপি, বাড়ছে, এই যে মহাবিশ্ব আছে, এই মহাবিশ্বের এনট্রপি সবসময় বাড়ছে। যে কোনো স্বতঃস্ফূর্ত ঘটনা, মানে নেচারে যা যা কিছু এমনি হয়,
এমনি 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 মানে হচ্ছে স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্ত। মহাবিশ্বের যা কিছু স্বতঃস্ফূর্ত হয়, যা কিছু স্বতঃস্ফূর্ত হয়, ওই ঘটনাতে এনট্রপি বেড়ে যায়। মহাবিশ্বের যা কিছু স্বতঃস্ফূর্ত ঘটনা হয় তাতে এনট্রপি বেড়ে যায়। তো এই লাইনটা না একটা নাটকের লাইন, এই লাইনটা একটা নাটকের লাইন। নাটকটা ছিল আজ রবিবার, আজ রবিবার, তাই না? হ্যাঁ আজ রবিবার ছিল, হ্যাঁ আজ রবিবার। বিটিভিতে একটা নাটক হইতো, হুমায়ুন আহমেদ স্যারের একটা নাটক ছিল, তাই না? আজ রবিবারিতে ছিল। তো ওইখানে একটা স্টুডেন্ট ছিল, সে হচ্ছে জাহিদ হাসান, চশমা পরা। তোমরা দেখেছো ফেসবুকে এই ভিডিও ক্লিপটা, অনেক জনপ্রিয়, তাই না? জাহিদ হাসান, জাহিদ হাসান হচ্ছে পড়ুয়া স্টুডেন্ট। জাহিদ হাসান একটা বাসায় লজিং মাস্টার হিসেবে থাকে, তাই না? একটা বাসায় সে থাকে, সে হচ্ছে যে ওই বাসায় যে স্টুডেন্টরা আছে তাদেরকে পড়ায়, তাই না? ওই বাসায় দুই বোন আছে, তাদেরকে পড়ায় এবং পাশাপাশি সে ওই বাসার চিলেকোঠায় থাকে, পড়ালেখা করে। সে বুয়েটে পড়ে, সে বুয়েটে পড়ে। তো এরকম একটা সিন আছে আর কি। তো ওইখানে ও বলতে থাকে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে, তাই না? সো স্টুডেন্ট থাকে তিতলি ভাইয়া, তিতলি ভাইয়া যখন তার কাছে যায় তখন সে বলে যে সে মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। ওরা এটাতে কোনো ইন্টারেস্ট পায় না, তাই না? ওইখানে একটা সিন আছে যে আকাশে চাঁদ উঠেছে, চলে আমরা চাঁদ দেখতে যাই। তখন সে বলে না যে কালকে আমার টার্ম ফাইনাল পরীক্ষা, কালকে আমার টার্ম ফাইনাল পরীক্ষা, এমন তো নয় চাঁদ কখনো দেখি নাই, তোমরা দেখো চাঁদ। তো তো দ্যাট ওয়াজ দ্য সিন। তো অরেভার ইট ইজ, ওই বাংলা নাটকের মধ্যে আমি ছোটবেলায় যখন ওই নাটক দেখতাম বিটিভিতে সাদা কালো যুগে, তখন আমি শুনেছিলাম মহাবিশ্বের এন্ট্রপি বাড়ছে। তখন আমি জানতাম না হোয়াট ইজ এন্ট্রপি, তখন আমি জানতাম না হোয়াট ইজ এন্ট্রপি। এই যে আজকে তোমরা জানলা এন্ট্রপি কি, তাই না? এন্ট্রপি হচ্ছে গিয়া একক তাপমাত্রায় বস্তুতে যতটুকু তাপ শক্তির পরিবর্তন হয় সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে এন্ট্রপি। তো দেখো, তাপ দিলে, তাপ শক্তি দিলে এই বস্তুটার তাপমাত্রা তৈরি হয়, তাপ শক্তি দিলে এই বস্তুটার তাপমাত্রা তৈরি হয়। আর তাপমাত্রা তৈরি হয় এবং ওই তাপমাত্রা তৈরি হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ তাপ শক্তি লাগে। এর যে অনুপাত, এটাকে আমরা এন্ট্রপি বলতে পারি। এবং আমরা বুঝতে পারতেছি যে কোনো কিছুর এন্ট্রপি যদি বেড়ে যায়, কোনো কিছুর এন্ট্রপি যদি বেড়ে যায় তার মানে সেখানে বিশৃঙ্খলা বেড়ে যায়, ডিকিউ ডিটি। কোনো কিছুর এন্ট্রপি যখন বেড়ে যায়, কোনো কিছুর এন্ট্রপি যখন বেড়ে যায়, কোনো কিছুর যখন এন্ট্রপি বেড়ে যায় তার মানে তার বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা মানে বস্তুটা সজ্জিত থাকে না, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা ও বৃদ্ধি পায়। এখন এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমরা মনে রাখবো, সেটা হচ্ছে এন্ট্রপির, সেটা হচ্ছে এন্ট্রপি অ্যাকুরেটলি কখনো পরিমাপ করা যায় না, এর পরিবর্তন নির্ণয় করা যায়। এন্ট্রপির, 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 এন্ট্রপির নির্দিষ্ট মান কখনো নির্ণয় করা যায় না। এই লাইনটা মনে রাখবা, নির্দিষ্ট মান, নির্দিষ্ট মান অনির্ণেয়, 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 অনির্ণেয়। এন্ট্রপির নির্দিষ্ট মান অনির্ণেয়, মানে তুমি কখনো বলতে পারবা না একটা বস্তুর এন্ট্রপির মানটা কত, তুমি কখনো বলতে পারবা না। ওকে, মায়া বলছে স্যার এত ভালো কেন পড়ান, আপনারা সবাই ক্লাস না করলে ঘুমাইতে পারি না। আরে সেটা তো বেশি ভালো কমপ্লিমেন্ট দিয়ে দিলা, এই কমপ্লিমেন্ট শুনে আমার অন্তরাত্মা হা 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 খুশিতে হেসে উঠেছে। যখন তুমি বললা যে তুমি এত ভালো ক্লাস কেন নেন স্যার, ক্লাস না করে রাতে ঘুমাইতে পারি না। আরে সেটা তো ব্যাপারটা, পোলাপান তো ক্লাস করতে নিলেই ঘুমায় পড়ে, ছেলেপান তো ক্লাস শুরু করলেই ঘুমায় পড়ে। তো তুমি যে ক্লাস না করলে ঘুমাতে পারো না, দ্যাট মিনস আ লট। এইটাই তো দরকার, তাই না? যে এপিজে আবুল কালাম একটা কথা বলছিল না, স্বপ্ন ওইটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন ওইটা যেটা তোমাকে ঘুমাইতে দেয় না। সো তোমাকে যদি ক্লাস ঘুমাইতে দেয় না, সো দ্যাট মিনস তোমার স্বপ্ন ডেফিনেটলি এরকম কিছু ফিজিক্স পড়ানো বা অনেক ভালো রেজাল্ট করা, তাই না? সো ফিজিক্স আমি আসলে এত ভালো পড়াই কিনা জানি না, দ্যাট ইজ ইউ গাইজ, তোমরা যেটা বলো তোমাদের ভালো লাগে সেটা আমার জন্য সব থেকে বড় পাওয়া, এর থেকে কম কিছু না। ফাইন, আচ্ছা। এই যে আজমাইন আক্তার প্রত্যেকদিন বলে যে ভাইয়া আপনি আমার নোট দেখেন নাই, আজকেই দেখবো, দা আজকেই দেখবো, সামান্যর আজকেই দেখবো। তো দেখো এন্ট্রপির নির্দিষ্ট মান অনির্ণেয়, এন্ট্রপির নির্দিষ্ট মান, এন্ট্রপির নির্দিষ্ট মান অনির্ণীয়, এন্ট্রপির নির্দিষ্ট মান অনির্ণীয়। অনির্ণীয় মানে তুমি যে কোনো পার্টিকুলার পয়েন্টে এন্ট্রপির মান কত বলতে পারো না, তুমি কোনো একটা বস্তুতে এন্ট্রপির অ্যাকুরেট মান বলতে পারো না। লেটস ব্যাপারটা এরকম যে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর এন্ট্রপি কত সেটা আমরা কেউ বলতে পারবো না, এক্স্যাক্টলি এস এর মান কত বলতে পারবো না, অনির্ণেয়, কখনোই এটা বলা সম্ভব না। কোনো একটা বস্তুর এন্ট্রপির মান কতটুকু এটা অনির্ণয়, এটা আমরা বলতে পারবো না, পরিমাপ করতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারবো যে এন্ট্রপির পরিবর্তন কত, ডেল এস
মানে এন্ট্রপির পরিবর্তন, কতটুকু এন্ট্রপি পরিবর্তন হয়েছে এটা আমরা বলতে পারবো। ডেল এস পরিবর্তন নির্ণেয়, পরিবর্তন এন্ট্রপির পরিবর্তন নির্ণেয়। ব্যাপারটা তোমাদেরকে একটা অ্যানালজি দিয়ে বুঝাই। মনে করো তোমাদের কার কত বয়স আমি জানি, কারো বয়স 15, কারো বয়স 14, কারো বয়স 12, কারো বয়স 10। 10 বছর বয়সে ইন্টারমিডিয়েটে চলে আসছো, এরকম কেউ আছো? এরকম কেউ নাই, তাই না? ফাইন। তো ধরে নিলাম তোমাদের কারো বয়স 14, কারো বয়স 15। সেটা কি আমি জানি? তুমি আমাকে না বললে জানি না, লেটসে আমরা কেউই জানি না, ধরে নাও তুমিও জানবা না, তোমার মনে করো বার্থডেটা তোমাকে কেউ বলে নাই, তাহলে কেউই বলতে পারবে না যে তোমার বয়স কত। কিন্তু আজকের থেকে 2 বছর পরে তোমার বয়স কত এটা আমরা বলতে পারবো, কত বাড়ছে। আজ থেকে 2 বছর পরে তোমার বয়স 2 বছর বাড়ছে, এটা বলতে পারবো। আমার বয়সও 2 বছরই বাড়বে তখন, তাই না? মানে সবার বয়সটা 2 বছর পরে 2 বছর যে বৃদ্ধি পাবে, পরিবর্তন যে 2 বছর হবে, এটা বলা সম্ভব। বাট আজকের দিনে কার কত বয়স আমরা কেউ বলতে পারবো না যদি ইনফরমেশন না পাই। তো ব্যাপারটা অনেকটা এরকম যে একটা বস্তুর এন্ট্রপি কত সেটা আমি জানি না অ্যাকুরেটলি, কিন্তু এন্ট্রপির পরিবর্তন কতটুকু হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এটা একটা এমসিকিউ। বলে এন্ট্রপির নির্দিষ্ট মান কি জানা যায়? অনির্ণয়, জানা যায় না। তবে এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করা যায়, এন্ট্রপির পরিবর্তনটা নির্ণয় করা যায়। এখন আমরা এই সূত্র দিয়ে বিভিন্ন কেসে এন্ট্রপির পরিবর্তন বের করতে পারবো, বিভিন্ন কেসে এন্ট্রপির পরিবর্তন বের করতে পারবো। কমন কেস দুই তিনটা বইয়ে আছে। বরফ গলা, পানি বাষ্প হওয়া, পানির তাপমাত্রা বাড়া, এই কেসগুলোতে এন্ট্রপির পরিবর্তন বইয়ে রয়েছে, যেটা আমরা এইটা দিয়েই অঙ্ক ভরা, এটা দিয়েই, বাবা গলা শুকিয়ে গেছে, এটা দিয়েই বইয়ের অঙ্ক ভরা। কিন্তু 1 মিনিট একটু পানি খেয়েছি। চলে আসছি। তো এইটা দিয়ে বইয়ের অঙ্ক ভরা, কিন্তু আমরা অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে সমষ্ণ, রুদ্রতাপীয়, সমআয়তন, সমচাপীয় প্রক্রিয়া, এটার জন্য এন্ট্রপির পরিবর্তন বইয়ে ডিরেক্টলি দেয় না, আমরা আজকে ক্লাসে দেখে ফেলবো, ঠিক আছে? ভাইয়া আপনার মতো বাবরি রাখতে ইচ্ছা ছিল, বাট ডিসিতে যায় চুল এক রাখতে পারো না আর কি। আমার বাবরি কোথায়? বাবরি বলে, এটা বাবরি বলে, ইনসাল্ট করলাম নাকি ভাই? বাবরি টাবরি তো রাখে হচ্ছে গিয়া গ্রামের ছেলে পান, আমার কি এটা বাবরি নাকি? স্টাইলিশ হেয়ার বলো। আমার কলেজ এটা ছিল, যাই হোক। এই আসো আসো আসো, মজা করলাম। এবার ফাইন। তো এবার আমরা প্রথমে এক এক করে সকল কেস, এক এক করে সকল কেস, এক এক করে সকল কেস। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বরফ গলনের সময়, বরফ গলনের সময়, বরফ গলনের সময়, বরফ গলনের সময় এন্ট্রপির পরিবর্তন। বরফ 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 গলনে, বরফ গলনে, বরফ গলনে, বরফ গলনে এন্ট্রপির পরিবর্তন। বরফ গলনে কোন কেসে? বরফ যখন গলবে, তাই না? বরফ গলে যাচ্ছে, ফ্রিজ থেকে যখন তুমি বরফ বের করো, বরফ তখন গলে, রাইট? বরফ বের করে রাখছো, আস্তে আস্তে করে গলে যাবে। তো বরফ গলনে এন্ট্রপির পরিবর্তন কত? বরফ গলনে এন্ট্রপির পরিবর্তন আমাদেরকে প্রথমে বের করতে হবে। বরফ গলনের ক্ষেত্রে, বরফ গলনের ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, ওকে ফাইন। আচ্ছা, তো দেখো যে, তো দেখো যে এই যে একটা বরফের টুকরো, এই যে একটা বরফের টুকরো, এই যে একটা বরফের টুকরো, আইস, 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 এই যে আইস আছে বা বরফ আছে, রাইট? সেই বরফকে যখন আমরা গলাই, বরফকে যখন আমরা গলায় পানিতে পরিণত করি, বরফকে যখন গলিয়ে, এই যে বরফকে যখন গলিয়ে আমরা পানিতে পরিণত করি, দেখো বরফ গলে গলে আস্তে আস্তে করে পানি হয়ে যায়, বরফ গলে গলে আস্তে আস্তে করে পানি হয়ে যায়। ওয়েদারটা এই দুদিন যাবৎ এত জোস, বাইরে মনে হচ্ছে নেচার আমাকে ডাকছে। আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, বারান্দায় যেতে মন চাচ্ছে, মনে হচ্ছে যেন উড়ে যাই বাতাসের সঙ্গে, যাই না, ঝরে যাই কোনো একটা জায়গায়, যাই করে। এবার দেখো যে, এবার দেখো যে, এবার দেখো যে এই যে বরফ, আইস, তো এইটা ওয়াটার হয়ে যাচ্ছে, যে পানি পানি, এইটা ওয়াটার হয়ে যাচ্ছে, পানি পানি, তাই না? পানি পানি হয়ে যাচ্ছে এইটা, ওকে। সো এই যে পানি পানি হয়ে যাচ্ছে যে এটা, তো তোমরা দেখো যে বরফ যখন পানি হলো, বরফ যখন পানি হলো, এখানে কি তাপ শক্তির আদান প্রদান হয়েছে না? এইটা জানে না এমন কেউ নাই এই ক্লাসে। আমরা জানি যে বরফ যখন গলেছে তখন তাপ শক্তির পরিবর্তন কত হয়েছে? তাপ শক্তির পরিবর্তন হয়েছে এম এল এফ, এম এল এফ, এম এল এফ, এম এল এফ। বরফ গলনের সময় তাপ শক্তির পরিবর্তন এম এল এফ। এম হচ্ছে কত কেজি বরফ আছে, এম হচ্ছে বরফের ভর, আর এই এলএফটা কি বলতো? বরফ গলনের সুপ্ত তাপ, বরফ গলনের, বরফ গলনের, বরফ গলনের সুপ্ত তাপ,
বরফ গলনের সুপ্ত তাপ। আমরা বরফ গলনের সুপ্ত তাপ জানি, আমরা বরফ গলনের সুপ্ত তাপ জানি, যেটাকে আমরা এলএফ বলি। এলএফ ইকলস টু কি 336,000 জুল পার কেজি। এটা তো ফিক্সড, মানে 1 কেজি বরফ গলাইতে 336,000 জুল শক্তি লাগে। তাহলে এম কেজি গলাইতে লাগে এম ইন্টু এলএফ। এটা আমরা সবাই জানি, এতটুকু শক্তি লাগে। এবং এটা তো আমরা সবাই ডেফিনেটলি জানি যে বরফ যখন গলে, বরফ যখন গলে তখন তাপমাত্রা চেঞ্জ হয় না, সুপ্ত তাপ গ্রহণ করে, ল্যাটেন্ট হিট গ্রহণ করে, তাই না? তখন তাপমাত্রা চেঞ্জ হয় না। তার মানে এই বরফ যখন পানিতে পরিণত হয় তখন তাপমাত্রা তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রা ধ্রুবক, তাপমাত্রা ধ্রুবক। এই মুহূর্তে তাপমাত্রা চেঞ্জ হয় না। বরফ যেই মুহূর্তে গলে ওই মুহূর্তে তাপমাত্রা ফিক্সড, ওটা চেঞ্জ হবে না, তাই না? এখানে সুপ্ত তাপ নিচ্ছে, বস্তুর অবস্থান চেঞ্জ হইতে হচ্ছে, তাপশক্তি লাগতেছে, বাট তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না। তার মানে এই পুরো ঘটনা একটা নির্দিষ্ট তাপমাত্রায় ঘটে। সেই তাপমাত্রা কত? সেই তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 ক্যালভিন না? 273 ক্যালভিন না? কথা আমরা জানি বরফ গলে 0 ডিগ্রি সেলসিয়াসে। সো মানে 273 ক্যালভিনে এটা ফিক্স থাকে। এবার দেখো এখানে এন্ট্রপি বের করা কোয়াইট সিম্পল, রাইট? আমরা সবাই বুঝতে পারবো, আমরা সবাই পারবো যে এন্ট্রপির পরিবর্তন এখানে ডিকিউ ইকুয়ালস টু ডিএস ইকুয়ালস টু ডিকিউ বাই টি, 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 তাই না? তাহলে দেখো এখান থেকে তো আমরা পেয়ে যাবো এন্ট্রপির পরিবর্তন কত? ডেল এস। এই যে ডিকিউ, ডিকিউ ইকুয়ালস টু এম এল এফ, ডিকিউ ইকুয়ালস টু এম এল এফ, ডিকিউ ইকুয়ালস টু এম এল এফ। তাপ শক্তির পরিবর্তন ডিভাইডেড বাই তাপমাত্রা টি, ডিভাইডেড বাই তাপমাত্রা টি, ডিভাইডেড বাই তাপমাত্রা টি, এম এল এফ বাই টি, এম এল এফ, এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি। ওকে ফাইন, এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি, এম এল এফ বাই টি। তাহলে খেয়াল করে দেখো যে এই টি এর ভ্যালু তো আমরা জানি, এই ক্ষেত্রে তো আমরা জানি টি এর ভ্যালু কত? 273। তাহলে তো এটা লেখা যাবে না এম এল এফ, এম এল এফ ডিভাইডেড বাই 273। আমরা তো এল এফ এর ভ্যালুও জানি, আমরা তো এল এফ এর ভ্যালুও জানি। আমরা তাহলে লিখতে পারবো এল এফ এর ভ্যালু 336,000, নিচে 273, নিচে 273 ইন্টু এম। দেখো এই বরফের ভরটাই আমরা জানি না, এটা এখানে রাখলাম। তাহলে এইটাই তো এন্ট্রপির পরিবর্তন। এই অঙ্ক আসলে এত জুল পার ক্যালভিন, এন্ট্রপির একক এত জুল পার ক্যালভিন। তাহলে আমরা কি সবাই পারবো না? ডেফিনেটলি সবাই পারবো। যদি আমাদেরকে বলে দেয় এত কেজি বরফ গলছে, এত কেজি বরফ গলছে, এটা এখানে বসাবো, একবারে আমরা আনসার বের করতে পারবো। এত কেজি বরফ গলতে এন্ট্রপির পরিবর্তন কত? এত কেজি বরফ গলতে, এত কেজি বরফ গলতে এন্ট্রপির পরিবর্তন কত? এত কেজি বরফ গলতে এন্ট্রপির পরিবর্তন কত? ক্লিয়ার? ক্লিয়ার? তো বরফ গলনের কেসটা হয়ে গেল। এই যে খুব বেশি সময় নিব না, আমাদের সব হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো দেখো যে এখান থেকে আমরা পেয়ে গেছি বরফ গলনের সময় এন্ট্রপির পরিবর্তন কত, এখান থেকে পেয়ে গেছি বরফ গলনের সময় এন্ট্রপির পরিবর্তন কত, এখান থেকে আমরা পেয়ে গেছি বরফ গলনের সময় এন্ট্রপির পরিবর্তন কত, তাই না? আমরা এখান থেকে পেয়ে গেছি বরফ গলনের সময় এন্ট্রপির পরিবর্তন কত। সো এখন বরফ তো গলে গেল, তাই না? গলে গেল বরফ, এরপরে কি দরকার? এরপরে দরকার পানি বাষ্প হওয়া। পানি যখন ফুটতে থাকে, ফুটন্ত পানি, ফুটন্ত পানি বা পানি যখন বাষ্প হয়, তাই না? ফুটন্ত পানি, ফুটন্ত পানি, ফুটন্ত, ফুটন্ত টকবক করে ফুটছে পানি, ফুটন্ত পানি, তাই না? ফুটন্ত পানি, এইটার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, এইটার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন আমরা দেখতে চাই। বরফ গলেছে, এটা তো আমরা পেরেছি, এটা সূত্র আকারে ইউজ করতে পারবো। আমরা এখন দেখতে চাই যে ফুটন্ত পানি যদি হয়, ফুটন্ত পানি যদি হয় সেই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত হবে? ফুটন্ত পানি যদি হয় সেই ক্ষেত্রে আমরা এন্ট্রপির পরিবর্তন দেখতে চাই। ফাইন। তো দেখো ফুটন্ত পানির ক্ষেত্রে কি হয় ঘটনাটা? ফুটন্ত পানির ক্ষেত্রে এটা হয় না, ফুটন্ত পানির ক্ষেত্রে এটা হয় না। ওকে ফাইন, ফুটন্ত পানির ক্ষেত্রে এটা হয় না, ফুটন্ত পানির ক্ষেত্রে এটা হয় না। যে এই যে এখানে এই যে পানি আছে, এখানে রয়েছে পানি, পানি পানি পানি। তো এই যে পানি রয়েছে, তো এই পানিকে আমরা যখন তাপ দেই, এই পানিকে যখন আমরা তাপ দেই তখন পানি বাষ্প হতে শুরু করে, তাই না? তো তখন পানি বাষ্প হতে শুরু করে। তো দেখা যাবে এই পানি ধীরে 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 এই পানি বাষ্প হয়ে যাবে, তাই না? ধীরে ধীরে এই যে পানি রয়েছে, ধীরে ধীরে এই যে পানি রয়েছে, এটা এরকম বাষ্পাকারে উড়ে যাবে, তাই না?
বাষ্পাকারে, এখান থেকে বাষ্পাকারে পানি উড়ে যাবে, বাষ্প হয়ে যাবে, তাই না, স্টিম হয়ে যাবে। তার মানে বুঝতে পারছি যে এখানে ছিল পানি আর এখানে হয়ে যাবে বাষ্প, এখানে ছিল পানি আর এখানে হবে বাষ্প, তাই না? এই বাষ্প গিয়ে একসময় মেঘে পরিণত হবে আর সেই মেঘ গিয়ে একসময় বৃষ্টি হয়ে ঝরবে। ফাইন। তো এবার দেখো যে এইখানটাতে এটা কি তোমরা জানো না, যখন যখন পানি বাষ্প হয় তখনও সে সুপ্ত তাপ গ্রহণ করে। সমস্ত পানি বাষ্প না হওয়া পর্যন্ত তাপমাত্রা চেঞ্জ হতো না, হবে না। তো তাপমাত্রা কত থাকবে? তাপমাত্রা থাকবে এই পুরো ঘটনাতে তাপমাত্রা থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রা কিন্তু কনস্ট্যান্ট থাকবে, তাই না? অবভিয়াসলি তাই। তাপমাত্রা এখানে ধ্রুবক থাকবে। কততে ধ্রুবক থাকবে? পানি বাষ্প হয় কত তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াস মিনস 373 কেলভিন। 373 কেলভিন। 373 কেলভিন। 373 কেলভিন। 373 কেলভিন। এইটাতে কিন্তু চেঞ্জ হবে না, সুপ্ত তাপ গ্রহণ করতেছে, অবস্থা চেঞ্জ হচ্ছে বস্তুর, তরল থেকে বাষ্প হচ্ছে, বাট এখানে তাপমাত্রা বাড়ছে না। ফাইন। তো এখানে তাপের আদান প্রদান কত হয় নিশ্চয়ই আমরা জানি, এমএলভি। এমএলভি। এলভি হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, বাষ্পীভবনের সুপ্ত তাপ। আর এই এলএফ ছিল ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা গলনের সুপ্ত তাপ। সো এইটা হচ্ছে ভর, কার ভর? পানির ভর। এটা হচ্ছে কার ভর? পানির ভর। কত কেজি পানি বাষ্প হচ্ছে। আর এই যে আমরা এল দেখতে পাচ্ছি, এই এলকে আমরা বলি বাষ্পীভবনের সুপ্ত তাপ। এলকে আমরা বলি বাষ্পীভবনের সুপ্ত তাপ। বাষ্পীভবনের সুপ্ত তাপ, ল্যাটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন, তাই না? এবং এটা আমরা জানি এর ভ্যালুটা হচ্ছে কি 2268 জুল পার কেজি। মানে 1 কেজি পানিকে বাষ্প করতে এত জুল তাপ শক্তি লাগে। তাহলে এম কেজি পানিকে বাষ্প করতে এম ইন্টু এলভি ডেফিনেটলি সবাই এটা আমরা বুঝতে পারি, তাই না? তাহলে এখান থেকে বুঝতে পেরেছি যে তাপ শক্তির আদান প্রদান তাপমাত্রা 273 হয়ে গেল। তো হয়ে গেল না? হয়ে গেল। কি হয়ে গেল? হয়ে গেল। এটাই এন্ট্রপির পরিবর্তন। সেটা হচ্ছে ডেল এস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। ডেল এস ইকুয়ালস টু ডিকিউ বাই টি। তাহলে এখানে ডিকিউ কোথায়? সেই ডিকিউ এই যে ডেল এস ডিকিউর ভ্যালু কত? এমএলভি আর টি তো টি। তাহলে দেখো এখানে সুন্দর করে আমরা ফর্মুলা পেয়ে গেছি, কত সুন্দর করে আমরা ফর্মুলাটা পেয়ে গেছি, তাই না? চমৎকার একটি ফর্মুলা আমরা পেয়ে গেছি। তাহলে এই জায়গাতে কিন্তু আমরা এই জায়গাগুলো বসাইতে পারি। এলভির ভ্যালু আমরা জানি, টি এর ভ্যালু আমরা জানি। তাহলে ডেল এস এলভির ভ্যালু কত? 2268000 ডিভাইডেড বাই টি। টি হচ্ছে গিয়া 373। সঙ্গে এম গুণ। তাহলে দেখো এই যে এই সূত্রে বসাই দিবা, আনসার পাবা। জাস্ট বসাও আর আনসার বের করে ফেলো, তাই না? তো এখানে কি করতে হবে? এখানে কি করতে হবে বলো তো? এখানে যেটা করতে হবে, কত কেজি বরফ বাষ্প হচ্ছে সেটা বসাই দিলেই আমরা এখান থেকে বের করতে পারবো যে অত কেজি বরফ বাষ্প হতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। অত কেজি বরফ বাষ্প হতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। অত কেজি বরফ বাষ্প হতে এন্ট্রপির পরিবর্তন কত হবে। আমার ফিজিক্স ফার্স্ট পেপারে কমপ্লিট, অল ডান। গত পরশুদিন শেষ করছি। ভেরি গুড মায়া, তুমি খুব ভালো কাজ করছো। ফিজিক্স ফার্স্ট পেপার শেষই করে ফেলছে। আর্কাইভ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। এই কোর্সে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছে, যারা কোর্সে যুক্ত হয়েছে তারা আসলে আনন্দ করতেছে, সেলিব্রেট করতেছে, এটা বলতে পারবো। তোমরা যারা লাইভ ক্লাস দেখতেছো তারা অনেকে জানোই না যে ওই কোর্সে কত পরিমাণ স্টুডেন্ট যুক্ত হয়ে সব ক্লাস আমি রেকর্ডেড আকারে দিয়ে রাখছি। স্টুডেন্ট এখানে যুক্ত হয়ে পড়ালেখা থামায় রাখা যাচ্ছে না। ওদেরকে থামায় রাখা যাচ্ছে না কেন জানো? আমি তো তাপগতিবিদ্যা পড়াচ্ছি। পোলাপান যখনই আসলে ওখানে ঢুকে আর্কাইভগুলো পাই, আর্কাইভ মানে এই না এই যে একটা ক্লাস। আর্কাইভ মানে হচ্ছে ওইগুলো আমি দীর্ঘ 1.5 বছর যাবত ওই ক্লাসগুলো নিয়েছি, ওই ক্লাসগুলো ওখানে আমি দিয়ে রাখছি। পোলাপান যারাই কোর্সে যুক্ত হচ্ছে, এই কোর্সের ফ্লেভারই এটা, যুক্ত হলেই সব পেয়ে যাব। তো যুক্ত হয়ে মেজরিটি স্টুডেন্ট এই কাজই করতেছে। আরে পাইছি তো, গোল্ড মাইন পাইছি। তো কি করে? ঢুকেই প্রত্যেক চ্যাপ্টার পড়া শুরু। আমি বলতেছি আমার লাইভ ক্লাসে আসো, ওই লাইভ ক্লাস ওইটি করে ফেলছি ভাইয়া, এরপরের চ্যাপ্টারে চলে যাচ্ছে। সো দ্যাটস দ্য গেইন। এবং ক্লাসগুলো ডেফিনেটলি স্ট্যান্ডার্ড। এত বছর ফিজিক্স পড়ানোর পরে এসে আমার কাছে মনে হয় ফিজিক্সটা এভাবে পড়ানো উচিত।
আমার কাছে মনে হয় ফিজিক্সটা এভাবে পড়ানো উচিত, সেভাবেই আমি ফিজিক্সটা পড়াইছি। অনলাইনের এই জার্নিটা শুরু হয়েছে 20 সাল থেকে বাংলাদেশে। করোনা যখন আসলো সরকার থেকে বলা হইলো স্কুল কলেজ সব বন্ধ। শুধু স্কুল কলেজ বন্ধ না, রাস্তায় বের হলে পিড়াইতো মানুষজনরে 2020 সালে, তাই না? কোয়ারেন্টাইন, লকডাউন। তো তখন থেকে অনলাইনে জার্নি শুরু হয়, এবং তখনই আই ওয়াজ দ্যাট গাই যে ওই সময় থেকে আমি অনলাইনে পড়ানো শুরু করি। এর আগে তো অফলাইনের জার্নিটা 10-12 বছরের ছিলই। সো এই যে আজকে 26 সাল, 6 বছর হয়ে গেছে, যদি আমাকে বলা হয় আপনি কত বছর অনলাইনে ফিজিক্স পড়ান, তাহলে বাংলাদেশে অনলাইনে ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে আমি যে বলবো যে আমি অনেক পুরনো, একদম শুরুর দিকে, তাই না? একদম শুরুর থেকে আমি আসলে পড়াচ্ছি। সাদা কালো যুগে অফলাইনে পড়িয়েছি, এবং এই রঙিন অনলাইনের যুগেও আমি শুরু থেকেই পড়াচ্ছি। এই যে তোমাদের রেদওয়ান ভাইয়ের কথা তোমরা বলো, রেদওয়ান কিন্তু স্টুডেন্ট, তোমরা অনেকে জানো না। তোমরা রেদওয়ানের কাছে জিজ্ঞাসা করবা, রেদওয়ান আমার স্টুডেন্ট, পড়ানো স্টুডেন্ট। রেদওয়ান আমাকে বলতেছিল এই গত বছর আমরা যখন একত্রে এই কোর্স শুরু করি, তখন সে আমাকে বলছিল, ভাইয়া আপনি যখন পড়াইতেন 20 সালে, তখন আমি আপনার পড়ানো ক্লাসগুলো দেখতাম, দেখার পরে মনে হতো আমি এইটা পড়াবো, আমি এইভাবে পড়াবো। তো বুঝতে পারছো যে দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী আমি পাড়ি দিয়ে ফেলেছি ফিজিক্স পড়াতে পড়াতে। তো এখন এই দীর্ঘ দিবস রজনী পাড়ি দিছি আমি, তাতে তোমার কি যায় আসে? সো এটা বলছি এই কারণেই যে সেখান থেকে যে এক্সপেরিয়েন্সটা আমি হোল্ড করছি, সেইভাবে করে লাস্টের 1-1.5 বছর ধরে আমি ওই ক্লাসগুলো বানাইছি, যেই ক্লাসগুলো আর্কাইভ আকারে তুমি আমাদের এই কোর্সে যুক্ত হলে পাবো। ওই আর্কাইভ তোমার জন্য সাফিসিয়েন্ট। তোমার এইচএসসি পরীক্ষা থেকে শুরু করে তোমার অ্যাডমিশন পরীক্ষা পর্যন্ত ওই আর্কাইভ সাফিসিয়েন্ট। এইভাবে করে ক্লাস নিছি। সেই ক্লাসগুলো যদি তুমি না করো, আমি বলবো তোমরা বঞ্চিত হবে। তুমি যখন গুগল করো কোনো ইনফরমেশন, যে আমি এটা জানতে চাই, গুগল তোমাকে অনেকগুলো লিঙ্ক দেয়, অনেকগুলো পেজের লিঙ্ক দেয়। কিন্তু তুমি তো জানো যে সব জায়গাতে তুমি যা চাচ্ছ জানতে সেই ইনফরমেশন নাই। অনেক অনেক পেজ, পৃষ্ঠার পরে পৃষ্ঠা তোমাকে ইনফরমেশন দেয়, কিন্তু সব ইনফরমেশন তোমার কাজের না। তুমি জানো যে কোন লিঙ্কে বা কোন জায়গাতে ক্লিক করলে গিয়ে তুমি তোমার কাজের ইনফরমেশন পাবা, এই নলেজটা তোমার থাকতে হয়। সো আমি বলবো যে এই নলেজটা যার আছে, যার এই স্মার্টনেস আছে, আচ্ছা আমি একটা জিনিস সার্চ করছি, আচ্ছা এরপরে এই 2 নাম্বার লিঙ্কটা, হ্যাঁ পাইছি, এইটাই আমি খুঁজতেছিলাম। নাহলে গুগল কিন্তু তোমার সামনে অনেক কিছু একবারে এনে দেয়। তো আমি এটা কেন বলতেছি, তোমরা যখন আসলে পড়তে বসো, তোমরা যখন অনলাইন কোর্স খুঁজো, তোমাদের সামনে বহুত কোর্স চলে আসবে, আরে এখন বাংলাদেশে মনে করো যে কি বলে, ব্যাঙের ছাতার মতো অনলাইন প্ল্যাটফর্ম আছে, ব্যাঙের ছাতার মতো। একটা সময় ভালো কিছু ক্লাসই পাওয়া যায়, এখন সবাই টিচার ভাই। ওরে বাবা রে বাবা, ভুল ভাল হইলো, এই পড়াইতেছে রে। তো যাই হোক, ওরা ভুল ভালের কথা ওটা ওটা বলা ঠিক হয় না আমার, মানে অল আম ট্রাইং টু সে যে পড়াইতেছে, সবাই পড়াইতেছে, বাট তোমাকে আসলে ওই ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে চিন্তাশীল বানাইতে হবে। তুমি যেন কল্পনা করতে পারো অ্যামেজিং কোনো কিছু, তোমাকে ওই রকম করে গড়ে তুলতে হলে ফিজিক্স কোর্সে যেরকম লাগবে সেই কোর্সটা কিন্তু তুমি আমার এখানে পাবে। তো আমি এটা কেন বলছি যে হাজারো কোর্সের ভিড়ে কোন কোর্সে তোমাকে যুক্ত হইতে হইতো, সেটা যার মাথায় সেন্স করে সেই অ্যাকচুয়ালি প্রপার স্টুডেন্ট। সেটাই হচ্ছে সাকসেসের প্রথম স্টেপ। তোমাকে সেটা বুঝতে পারতে হবে। আমি শতবার বললাম যে আই এম দ্য বেস্ট, তাতে কিচ্ছু যায় আসবে না। তুমি যখন ক্লাস করে ফিল করবা হ্যাঁ দ্যাট ওয়াজ সামথিং, তখন কিছু যায় আসবে। তো আমি তোমাদেরকে বলবো যে ওই কোর্সে যুক্ত হলে এখানে আমি তোমাকে লিখে সাইন করে দিতে পারবো, এইটা তোমাকে সব থেকে বেশি হেল্প করতে পারবে। একদম বনাফাইড ফিজিক্স পড়াইছি ওই আর্কাইভ ক্লাসে, একদম বনাফাইড ফিজিক্স পড়াইছি। নিশ স্টুডেন্ট যত আছো, জেনুইন স্টুডেন্ট, ফিজিক্স জানতে চাও, ফিজিক্স বুঝতে চাও, ওই ক্লাসগুলো করলে তোমার ভিতর থেকে একটা আসলে ভালো লাগা কাজ করবে। এই যে আমি লাইভে ক্লাস দিচ্ছি, এই যে স্টুডেন্ট অনেকে, এই যে মায়া একটু আগে বলবো, অনেক স্টুডেন্ট ভাই আপনার আর্কাইভের ওই ক্লাসগুলো করে আসছি ভাই, সেরা ছিল ভাই। ওরা বলে ক্লাস করতে করতে কিছু কিছু পয়েন্টে পিক মোমেন্ট তৈরি হয়, বুঝে যায় আরে এই ব্যাপারটা তো সুন্দর ছিল, এইভাবে তো করে বিল্ড আপ আগে কেউ করে নাই। সো ওই ক্লাসগুলো অন্য লেভেলের, ওখানে যুক্ত হতে হবে, তোমাকে ভালোর সঙ্গে থাকতে হবে, নিজেকে ভালো করতে হবে। ফাইন। এরপর দেখো ভাই, ইনশাল্লাহ ফার্স্ট পেপারের ওপর এমন কনফিডেন্ট হইছে, যেখান থেকেই কোশ্চেন করুক আনসার দিতে পারবো। এই যে দেখছো, এরকম হবে ব্যাপারটা, এরকম হবে, তাই না? ওইখানে শুধু আমরা বইয়ের জিনিস পড়ছি তা না, বইয়ের জিনিস পড়তে পড়তে অ্যাডমিশন ভাড়ায় টাড়ায় মানে যা না তা অবস্থা। তো এবার দেখো যে এই ফুটন্ত পানি এবং গলন্ত বরফ শেষ, কিন্তু বরফ গলছে, পানি ফুটছে, এর মাঝেও একটি ঘটনা থাকে। বরফ গলছে, পানি ফুটছে, এর মাঝেও একটি ঘটনা থাকে। কি সেই ঘটনা? পানি গরম হচ্ছে। যে বরফ তো গলবে প্রথমে, তারপরে
পানি তো বাষ্প হবে, সে তো আমি জানি, কিন্তু কখনো কখনো তাপ দিলে এমন হয় না যে পানির তাপমাত্রা বেড়ে যাচ্ছে, গরম পানি, পানি গরম করা, পানি গরম করা, তাই না? এই এই কেসটা আমরা এখন দেখতে চাই। পানির তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে, জাস্ট পানির তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন, পানির, পানি না হচ্ছে মানে বরফ না গলে পানি হচ্ছে, পানি না বাষ্প হচ্ছে, অবস্থা চেঞ্জ হচ্ছে না, জাস্ট পানি পানিই আছে, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। পানির তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, পরিবর্তনের ক্ষেত্রে, পানির তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে, পানির তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, পানির তাপমাত্রা, পানির তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে এখানে যেটা হবে, এখানে পানির তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে কেসটা কিরকম হবে দেখো তো, এই যে দেখো তো, এই যে হয়ে গেছে, এই যে এই তো হয়ে গেল। তো এই যে আছে যে, এই যে আছে যে, এখানে পানি আছে, ধরে নাও এখানে পানি আছে, এই যে পানি আছে, সেই পানি আমরা যখন গরম করব, সেই পানির তখন তাপমাত্রা বেড়ে যাবে। লেটসে এইখানটাতে এই পানির তাপমাত্রা টি ওয়ান ক্যালভিন, এটা কিন্তু পানি রয়েছে, তাই না? এখানে পানি রয়েছে, এখানে পানি রয়েছে। এখন এই পানিকে যখন আমি তাপ দিব, তখন এই পানি আস্তে আস্তে করে গরম হবে, তাই না? এই পানি আস্তে আস্তে করে গরম হবে, এই পানি আস্তে আস্তে করে গরম হবে, এই যে গরম হচ্ছে, দেখো, দেখো যে, দেখো যে এই যে পানি আছে, পানি আস্তে আস্তে করে গরম হচ্ছে, পানি আস্তে আস্তে করে গরম হচ্ছে, পানি আস্তে আস্তে করে গরম হচ্ছে। তো পানি এখান থেকে আস্তে আস্তে করে গরম হলো, গরম হয়ে পানির তাপমাত্রা হলো T2, পানির তাপমাত্রা হলো T2। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে পানি গরম, পানি গরম হয়ে তাপমাত্রা T1 থেকে T2 হয়েছে, পানি গরম হয়ে তাপমাত্রা T1 থেকে T2 হয়েছে। খেয়াল করে দেখছো আগের দুইটা কেসে কি ছিল? আগের দুইটা কেসে পানি পানিই ছিল, তো কি বলি, বরফ ছিল পানি হয়েছে, অবস্থা চেঞ্জ, কঠিন থেকে তরল। আবার দেখো পানি থেকে বাষ্প হয়েছে, অবস্থা চেঞ্জ, তরল থেকে কঠিন, তরল থেকে বাষ্প, মানে এখানে অবস্থা চেঞ্জ হচ্ছে। আর এখানে কিন্তু পানি তো পানিই রয়েছে, পানি পানিই রয়েছে, মানে তরল তরলই রয়েছে, জাস্ট তাপমাত্রা চেঞ্জ হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা এনট্রপির পরিবর্তন বের করতে চাই, আমরা এনট্রপির পরিবর্তন বের করতে চাই। তাহলে আমরা এটা জানি যে, আমরা এটা জানি যে ডেল এস এনট্রপির পরিবর্তন ইকুয়ালস টু ডি কিউ বাই টি। তো দেখো, দেখো যে এইখানে যখন আমরা পরিবর্তন বের করবো, তখন একটু খেয়াল করে দেখো যে ডিকিউ কত হবে, এই ডিকিউ কত হবে বলো তো, ডিকিউ কত হবে? এই ডিকিউ, এই ডিকিউ আমরা জানি যে পানি যখন গরম হয় তখন এম এস ডেল থিটা, মনে আছে এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা, এম এস ডেল থিটা। এম হচ্ছে কত কেজি পানি আছে, এটা হচ্ছে পানির ভর, এম হচ্ছে পানির ভর, এম হচ্ছে পানির ভর, কত কেজি পানি আছে। পানি যখন গরম হয় থিটা 1 থেকে থিটা 2 যায়, তাহলে এম এস ডেল থিটা হচ্ছে পানির ভর, এটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ, ডেল এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ, 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 পানির আপেক্ষিক তাপ কত সেটা 4200, 4200 জুল পার কেজি পার ক্যালভিন, জুল পার কেজি পার ক্যালভিন, জুল পার কেজি পার ক্যালভিন। এটা দ্বারা বোঝায় 1 কেজি পানির তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াইতে 4200 জুল তাপ লাগে। ওকে ফাইন। আর এটা হচ্ছে তাপ, এটা হচ্ছে তাপ শক্তির পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, এটা তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার, তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা, ডেল থিটা, তাপমাত্রার পরিবর্তন ডেল থিটা। এটা আমরা জানি তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা ক্যালভিনেও তাই, তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা ক্যালভিনেও তাই, তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা ক্যালভিনেও তাই, তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যা ক্যালভিনেও তাই। তাহলে বুঝতে পারছো এই ডেল থিটাকে আমরা ডিটি লিখতে পারি, তাপমাত্রা পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যদি ডেল থিটা হয় ক্যালভিনে ডিটি, তাহলে আমরা কি এটা লিখতে পারি না? ডেফিনেটলি আমরা পারি যে ডিকিউ ইকুয়ালস টু, দেখো 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 দেখো, ডিকিউ ইকুয়ালস টু এমএস, 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 এই ডি থিটাকে আমরা লিখতে পারবো ডিটি, ডি থিটাকে আমরা লিখতে পারবো ডিটি, ডিটি ডিটি ডিটি। ওকে ফাইন, এমএস ডিটি, এমএস ডিটি, তাই না? এমএস ডিটি, এমএস ডিটি, এই ডি থিটার জায়গায় ডেল থিটার জায়গায় ডিটি লিখতে পারবো। তাহলে এইখানে হয়ে গেছে, হয়ে গেছে, এই যে সুন্দর একটা সূত্র দেখো, ডেল এস ইকুয়ালস টু এমএস, এমএস ডিটি ডিভাইডেড বাই টি, এই ডিকিউর এখানে এমএস ডিটি বসায় ফেলছি। এখন খেয়াল করছো এটা কিন্তু একটা T
টি এর ফাংশন আসছে, তাই না? এটা একটা টি এর ফাংশন আসছে, দেখো এখানে টি আছে, এখানে টি আছে, তাইলে তাপমাত্রা তো পরিবর্তনশীল। আগের দুইটা কেসে খেয়াল করছো, এই তাপমাত্রাটা ফিক্সড, চেঞ্জ হয়নি, এই তাপমাত্রা ফিক্সড, চেঞ্জ হয়নি, টেম্পারেচার চেঞ্জ হয় না, টেম্পারেচার চেঞ্জ হয় না। বাট এখানে খেয়াল করে দেখো যে টেম্পারেচার তো পরিবর্তন হচ্ছে, তাপমাত্রাটা T1 থেকে T2 হয়েছে, তাপমাত্রাটা T1 থেকে T2 হয়েছে, মানে এই ঘটনায় তাপমাত্রা পরিবর্তনশীল। তার মানে এই যে ঘটনাটা ঘটতেছে এখানে, এখানে তাপমাত্রা বা টেম্পারেচার পরিবর্তনশীল, একটা থেকে একটু একটু করে বেড়ে বেড়ে আরেকটা হয়েছে, পরিবর্তনশীল, পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল, পরিবর্তনশীল, পরিবর্তনশীল বা ভ্যারিয়েবল, তাই না? টেম্পারেচার ভ্যারিয়েবল এখানে। তার মানে এইখানে সকল পরিবর্তন বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে, সকল পরিবর্তন বের করতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। তাইলে আমরা এই জায়গাতে ইন্টিগ্রেশন করে দিব, তাপমাত্রার সাপেক্ষে ইন্টিগ্রেশন, যেহেতু তাপমাত্রা পরিবর্তনশীল তাইলে এন্ট্রপির মোট পরিবর্তনটা পাবো, তাইলে আমরা এন্ট্রপির মোট পরিবর্তন পাবো। তাইলে দেখো তাপমাত্রা প্রথমে কত ছিল, প্রথমে তাপমাত্রা ছিল T1, দেখো ইন্টিগ্রেশন টি এর সাপেক্ষে T1, আর ফাইনাল তাপমাত্রা T2। এন্ট্রপিকের পরিবর্তনটা এখানে তাপমাত্রাকে আমরা ইন্টিগ্রেট করতে, তাপমাত্রার সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেট করবো, যেহেতু পরিবর্তনশীল, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোকে যোগ করলে মোট পরিবর্তন পাবো। বুঝতে পারছি সবাই, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোকে যোগ করলে আমরা মোট পরিবর্তন পাবো। কোয়াইট কমন সেন্স। ওকে, আচ্ছা, তো এবার দেখো যে এই ডেল এস, ডেল এস, ডেল এস, ডেল এস, ডেল এস, এম এস, এই যে এম এস যিনি রয়েছেন মহেন্দ্র সিং, এম এস ডি মহেন্দ্র সিং ধোনি, যে এম এস তো ধ্রুবক, তো এম এস তো বেরোয় আসবে, এম এস ধ্রুবক, তাহলে এম এস ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, এম এস ইন্টিগ্রেশন ডিডিটি বাই টি, ইন্টিগ্রেশন ডিডিটি বাই টি, টেম্পারেচার T1 থেকে T2, টেম্পারেচার T1 থেকে T2, ডিডিটি বাই টি, টেম্পারেচার T1 থেকে T2, এমএস, এমএস ডিডিটি বাই টি, টেম্পারেচার T1 থেকে T2, টেম্পারেচার T1 থেকে T2। ফাইন। সো এই ইন্টিগ্রেশন পারে না এমন কেউ নাই, তাই না? আমরা সবাই জানি, যে dx বাই এক্স, dx বাই এক্স এটা ইন্টিগ্রেশন এল এন এক্স, dx বাই এক্স এটা ইন্টিগ্রেশন এল এন এক্স, এটা ইন্টিগ্রেশন এল এন এক্স, এটা ইন্টিগ্রেশন এল এন এক্স। তাহলে দেখো এই যে ডেল এস, ডেল এস, এম এস, এম এস, এই যে এই ডিটি বাই টি এটা ইন্টিগ্রেশন হবে এল এন টি, এল এন টি, ডিএক্স বাই এক্স এর মতো, এল এন টি, এল এন টি, এল এন টি, লোয়ার লিমিট হচ্ছে T1, আপার লিমিট হচ্ছে T2, লোয়ার লিমিট T1, আপার লিমিট T2। এবার লিমিট দুটো পাশে বিয়োগ করে দিতে হবে, দ্যাটস ইট। ফাইন। সো ডেল এস ইকুয়ালস টু এমএস, ডেল এস ইকুয়ালস টু এমএস। এই টি এর এখানে T2 প্রথমে বসবে, T1 পরে বসবে, T2 প্রথমে বসবে, T1 পরে বসবে। তাহলে আমরা লিখতে পারবো এল এন T2 মাইনাস এল এন T1, তাই না? এই যে লিমিট বসায় বিয়োগ করলাম। আমরা কিন্তু ফর্মুলার একদম দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা ফর্মুলার একেবারে দ্বার প্রান্তে, আমরা ফর্মুলার একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। ওই লাইনের পরে আমি এখানে লিখতেছি, দেখো যে ডেল এস ইকুয়ালস টু এম এস এল এন T2 বাই T1। এই সূত্র দিয়ে এখান থেকে তোমরা কাজ চালায় নিতে পারবো, তাই না? এইটাকেই আমরা সূত্র আকারে মনে রাখতে পারি, কোনো কোনো জায়গায় এটাকেই সূত্র আকারে মেমোরাইজ করেছে। তো এখানে আমাদের কি করতে লাগতো দেখো তো, এখানে আমাদের লাগতো যে কত কেজি পানি ছিল, এস এর ভ্যালু জানে সবাই 4200, এস এর ভ্যালু জানে সবাই 4200, এস এর ভ্যালু জানে 4200। আর জানতে হবে আদি তাপমাত্রা কত, এটা আদি তাপমাত্রা, আদি আদি আদি, আর এটা শেষ, এটা শেষ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা। তার মানে আদি তাপমাত্রা এত ডিগ্রি ছিল, এখন এত ডিগ্রির পানি, মনে করো 30 ডিগ্রির পানিকে 60 ডিগ্রির পানি বানাইছি। তাহলে এইভাবে বসাই দিবা ক্যালভিনে, এম এস দেওয়া থাকবে, এস তো জানাই আছে, আর এম থাকবে কত কেজি পানি ছিল, ওখান থেকে এটা বের করতে পারবো। এই সূত্রকে আরেকটু সাইজ করা যায়, একটু সাইজ করা দরকার, রাইট? তো ফাইন, ডেল এস, ডেল এস, এম এস, এম এস, এল এন, এল এন যদি কমন নিই তাহলে T2 বাই T1, T2 বাই T1, T2 বাই T1, T2, 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 T2 বাই T1, দেখো T2 বাই T1, তাই না? আমরা জানি যে এলএন থাকলে মাইনাস থাকলে এটা ভাগ হয়ে যায়। তাহলে এভাবেও তোমরা ফর্মুলাটাকে মেমোরাইজ করতে পারো, এভাবেও মেমোরাইজ করতে পারো। এটা হচ্ছে পানির ভর, এটা তো এস এর ভ্যালু যেটা 4200, এটা এস এর ভ্যালু যেটা 4200, T1 আদিতে পানির তাপমাত্রা কত, T2 শেষে পানির তাপমাত্রা কত, T2 শেষে পানির তাপমাত্রা কত। ওকে ফাইন, আই থিঙ্ক সবাই এটা আমরা বুঝে ফেলছি, যে আই থিঙ্ক সবাই এটা আমরা বুঝে ফেলছি। তাহলে আমরা 3 ধরনের কেসই জেনে ফেলছি। আমরা কি কি জেনে ফেলছি? পানি যখন গলে, পানি যখন গলে, পানি যখন গলে, পানি যখন গলে,
পানি যখন গলে যায় তখন কত এনট্রপির পরিবর্তন, পানি যখন ফুটন্ত হয় তখন কত এনট্রপির পরিবর্তন, এবং আমরা আরও জেনে ফেলছি যে পানি যখন তাপমাত্রা T1 থেকে T2 হয়, পানির তাপমাত্রা যখন বাড়তে থাকে তখন এনট্রপির পরিবর্তন কত সেও আমরা দেখে ফেলছি। এবার চলো তো এই বিষয় রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা দেখে ফেলি। এটা তো আমরা বুঝে ফেলছি, তাহলে এই বিষয় রিলেটেড কয়েকটা অঙ্ক আমরা দেখে ফেলি, তাই না? সুন্দর একটা অঙ্ক, দেখো তো এই অঙ্কটা সবাই আমরা পারবো না? ডেফিনেটলি পারবো। এই একটা অঙ্ক করলেই সব অঙ্কগুলো আসলে এর ভিতরে চলে আসবে, একটা অঙ্ক করলেই সব অঙ্ক চলে আসবে। এটাই হচ্ছে মাস্টার অফ দ্য অল ম্যাথস, মানে এই টপিকের অঙ্ক দিয়ে বইয়ের লাস্টের 20% জায়গা ভরা। তাপগতিবিদ্যার এই বই কই, এই যে মনে করো তাপগতিবিদ্যা, তুমি এই যে তপন স্যারের বই নিয়ে আনলেছে, বই নিয়ে তুমি দেখো, অনুশীলনী খুলে দেখো লাস্টে যে অঙ্কগুলো দেওয়া আছে বইরা রাখছে তাপগতিবিদ্যার হচ্ছে গিয়ে এই অঙ্ক দিয়া এনট্রপি। আর কেন দেয় এত সহজ সহজ অঙ্ক? দেখ, তো আমরা এখন সেটা করব। এই অঙ্কটা করলে সবগুলো প্রশ্ন এই অঙ্কটারই খণ্ডিত অংশগুলো বিভিন্ন অঙ্ক হিসাবে থাকে, ঠিক আছে? তাহলে আমরা এটা করব। -5 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি বরফ, 4 কেজি বরফকে, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি বরফকে, 4 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে, বাষ্পে পরিণত বাষ্পে পরিণত করতে বাষ্পে পরিণত করতে বাষ্পে পরিণত করতে বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এনট্রপির পরিবর্তন এনট্রপির পরিবর্তন এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি বরফকে বাষ্পে পরিণত করতে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। আমার কাছে অঙ্ক সোজা, বাট এই অঙ্কই বইয়ের অঙ্ক, এইটাই মানতে হবে, এগুলিই আসবে। সো এটা আমরা করবো এখন। তো দেখো কতগুলা কেস কতগুলা। প্রথমে আমাদের কাছে না বরফ আছে, আমাদের কাছে প্রথমে বরফ আছে। এই বরফের তাপমাত্রা কত? -5 ডিগ্রি সেলসিয়াস। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ রয়েছে। -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ রয়েছে। তাহলে প্রথমে কি করবো? বরফকে গরম করব। বরফ তো প্রথমেই -5-এ গলবে না, বরফ তো গলে 0 ডিগ্রিতে, তাই না? বরফ গলা নদী, একটা বই আছে তোমরা পড়তে পারো, বরফ গলা নদী, তাই না? বরফ গলা নদী, নাফ নদী। ফাইন। আচ্ছা, তো দেখো -5 ডিগ্রি সেলসিয়াস। তো এখন এই বরফ গলবে না, এই বরফ গলবে যখন তার তাপমাত্রা 0 ডিগ্রি হবে। 0 ডিগ্রি সেলসিয়াস যখন হবে তখন সেটা গলবে। তার মানে এই বরফকে বরফই রেখে দিব, কিন্তু একটু গরম করব, ঠান্ডা বরফকে একটু গরম বরফ করব। সো এখানটাতে যেটা করতে হবে সেটা হলো যে বরফের তাপমাত্রা বাড়াতে হবে। বরফের তাপমাত্রা -5 থেকে 0 করতে হবে। বরফের তাপমাত্রা -5 থেকে 0 করতে হবে। বরফের তাপমাত্রা -5 থেকে 0 করতে হবে। বরফের তাপমাত্রা -5 থেকে আমরা 0 ডিগ্রি সেলসিয়াস করবো। এই যে দেখো দেখো দেখো, এইটা প্রথম কাজ। এইখানে একটা এনট্রপির পরিবর্তন হবে, যেটাকে আমরা বলবো ডেলেসন। বরফ গরম করতে এনট্রপি পরিবর্তন, এটা কিন্তু আমাদের অঙ্কে ছিল না, আমরা কিন্তু 3টা কেস দেখছি, কিন্তু এটা আমরা পারবো, সহজ 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 সহজ। এটা গেল। এরপর এই 0 ডিগ্রির বরফকে এবার গলাবো। এবার এই 0 ডিগ্রির বরফকে আমরা কি করব? গলিয়ে দিব। এই যে বরফ আছে, এই বরফকে আমরা এবার পানি বানাবো। এই বরফকে আমরা করে ফেলবো পানি। তো এখন হয়ে যাবে পানি, তাই না? পানি। এই যে দেখো পানি, এই যে পানি। ফাইন। তো বরফকে আমরা পানি বানাবো। তো বরফকে যদি পানি বানাই, তাহলে এটা তো বুঝতে পারতেছো যে 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হবে। 0 ডিগ্রির বরফ 0 ডিগ্রির পানি হবে, তাই না? প্রথমে পুরো বরফ গলে পানি হবে, বরফ গলা নদী। তো ΔS2 এখানে একটা এনট্রপির পরিবর্তন হবে, তাই না? ফাইন। তারপরে স্টেপ কি? তারপর এবার কি পানিকে কি করব? পানিকে গরম করব। 0 ডিগ্রির পানিকে 100 ডিগ্রির পানি বানায় ফেলবো, গরম পানি বানায় ফেলবো। এবার পানিকে আমরা গরম করে ফেলবো, তাই না? এবার পানি গরম করব আমরা।
তাহলে দেখো যে পানিকে এবার কি করা হবে, এই যে পানি পানিই রয়ে যাবে কিন্তু সে গরম হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ যে পানি, তো 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসছে, গরম পানি হয়ে যাচ্ছে এবং ফুটন্ত পানির দিকে চলে যাচ্ছে, তখন পানি পানি রয়েছে কিন্তু সে গরম হয়ে গিয়েছে। তো এখান থেকে তুমি চিন্তা করে দেখো যে এখানে আমরা লিখতে পারবো ΔS3, এটা হচ্ছে ΔS3, পানির তাপমাত্রা চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা গরম পানি বানিয়ে ফেলছি, দ্যাটস ইট, ফাইন। তাহলে 3টা স্টেপ গেল, এখানেই কি আমাদের কাজ শেষ? পানি গরম হইলেই কি কাজ শেষ? না, এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে তাকে বাষ্প করে দেওয়া, তাই না? তাকে বাষ্প করে দেওয়া, তার মানে আমরা বুঝতে পারছি যে এই গরম পানিকে আমরা বাষ্প করে দিব, এই গরম পানিকে আমরা বাষ্প করে দিব, এই গরম পানিকে আমরা বাষ্প বানায় ফেলবো, এটা হয়ে যাবে বাষ্প, গরম পানি হয়ে যাবে বাষ্প, বাষ্প, বাষ্প। তো এটা কি হবে, 100 ডিগ্রির বাষ্পই হবে, কিন্তু কথা হচ্ছে এখানে একটা এন্ট্রপি চেঞ্জ হবে, যেখানে হচ্ছে যে পানি বাষ্পায়িত হচ্ছে, বাষ্পীভবনের তাপ, তাই না? তার মানে আমরা বুঝতেছি যে 4টা স্টেজে এখানে এন্ট্রপির পরিবর্তন হবে। কয়টা স্টেজে? মোট 4টা স্টেজে এখানে এন্ট্রপির পরিবর্তন হবে। এখানে এন্ট্রপির পরিবর্তন হবে 4টি ধাপে, এখানে এন্ট্রপির পরিবর্তন হবে 4টি ধাপে। টোটাল এন্ট্রপি যদি আমরা বের করতে চাই তাহলে আমরা বুঝতে পারতেছি ΔS ইকুয়ালস টু ΔS ইকুয়ালস টু ΔS1 প্লাস ΔS2 প্লাস ΔS3 প্লাস ΔS4। ওকে, ফাইন। তার মানে এই 4টা প্রক্রিয়াতে এন্ট্রপির মান বের করে এখানে আমরা বসাই দিব, তাইলে আমরা আলটিমেটলি আনসার পেয়ে যাব। তাহলে আসো একে 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 প্রত্যেকটা প্রক্রিয়াতে আমরা এন্ট্রপির মানটা বের করি। একে একে কয়টা প্রক্রিয়া? এখানে 4টা প্রক্রিয়া, এখানে 4টা প্রক্রিয়া, একে একে 4টা প্রক্রিয়াতে আমরা এন্ট্রপির মান বের করি। প্রথমটা হে মনোযোগ, প্রথমটি খেয়াল করো, বরফই আছে, বরফই আছে। এইটা কার সূত্র হবে? অবস্থা চেঞ্জ হয় না, এটা কিন্তু এই সূত্র হবে। দেখো পানিই আছে, দেখো পানিই আছে, শুধু তাপমাত্রা বেড়েছে, পানিই আছে, শুধু তাপমাত্রা বেড়েছে, অবস্থা চেঞ্জ হয়, মানে এই সূত্রটাই হবে। দেখো MS ln T2/T1, তাহলে এখানে এই সূত্রটাই হবে। দেখো বরফই আছে, তাপমাত্রা বেড়েছে, তাহলে লিখতে পারবো ΔS1 ইকুয়ালস টু MS ln T2/T1। এবার এই এসটা কার হবে? এই এসটা হবে আইসের, এই এসটা হবে আইসের, বরফের এস কত জানা আছে? 2100, বরফের এস 2100, না জানলে জেনে নাও। পানির এস, ওয়াটারের 4200 জুল পার কেজি পার ক্যালভিন, আর বরফেরটাও তোমাদের জানা থাকা উচিত, আইসের হচ্ছে এটার অর্ধেক 2100 জুল পার কেজি পার ক্যালভিন। তাহলে এখানে দেখো যে ΔS এম কত কেজি ছিল? পুরা জিনিসটা 4 কেজি, পুরা জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে বলা আছে 4 কেজি, তার মানে এই যে 4, এম এর ভ্যালু 4, এসের ভ্যালু কত? যেহেতু বরফ 2100 ইন্টু এলএন T1 কত? আদি তাপমাত্রা ছিল -5 ডিগ্রি সেলসিয়াস, -5 ডিগ্রি সেলসিয়াস মানে 268 ক্যালভিন, সব তো ক্যালভিনে হবে, এটার সঙ্গে 273 যোগ করো, তাহলে 268 ক্যালভিন। আর 0 ডিগ্রি সেলসিয়াস এটা হইছে, এটা হচ্ছে T1 থেকে T2 হয়েছে, তাই না? এইভাবে আমরা দেখতে পারতেছি। তাহলে এখান থেকে আমরা এটা লিখতেও পারতেছি যে আদি তাপমাত্রা ছিল হচ্ছে গিয়ে 268 ক্যালভিন, আর 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 ক্যালভিন, এখানে হবে 273 ক্যালভিন। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করে ফেলি তাহলে ΔS1 পেয়ে যাব, প্রথম এন্ট্রপির পরিবর্তন পেয়ে যাব। এই ক্যালকুলেটর কোথায়? এই তো পাইছি, ফাইন। 4 ইন্টু 2100 ইন্টু ln 273 ডিভাইডেড বাই 268, ফাইন। তো এটা করলে আনসার আসবে 155.27 জুল পার ক্যালভিন। তো দেখো আমরা একটা বের করে ফেলেছি, এখানে একটা আমরা বের করে ফেলেছি, তাই না? একটা বের হয়ে গেছে, ফাইন। তো গেল এটা। এরপর 2 নাম্বার কি বলেছে? 2 নাম্বার এটা বলেছে যে বরফ পানি হচ্ছে, এখানে বরফ আছে, পানি হচ্ছে, মানে বরফ গলতেছে। তো বরফ গলনের সূত্র তো আজকেই দেখলাম, বরফ গলন এই যে 336,000 ডিভাইডেড বাই 273 ইন্টু এম, কত কেজি বরফ গলতেছে, তাই না? তো এটা এখানে বসাই দিব। এই যে ΔS2
ডেল এস টু কি সূত্র, 3 বরফ যখন গলে, এখানে বরফ গলে পানি হচ্ছে 6,000 ডিভাইডেড বাই 273 ইন্টু এম। এম কত আমরা জানি, আমাদের বলে দিছে মোট হচ্ছে 4 কেজি, তাহলে এম এর ভ্যালু 4। এটা যদি এখানে আমরা বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত। বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত? হো, এই যে হয়ে গেছে, এই যে হয়ে গেছে, দেখো বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত। বরফ গলার ক্ষেত্রে, বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত, বরফ গলার ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত। এইখান থেকে আমরা পেয়ে যাব 4.92 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ জুল পার কেজি, এই কি বলি, জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন। তাহলে দেখো এই যে আমরা পেয়ে গেছি, এই যে আমরা পেয়ে গেছি, এই যে আমরা পেয়ে গেছি হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু এন্ট্রপির পরিবর্তন। এবার আসো 3 নাম্বার ক্ষেত্রে, এবার আসো 3 নাম্বার ক্ষেত্রে। 3 নাম্বার ক্ষেত্রে পানি পানিই আছে, পানি তো পানিই রয়ে যাবে। এই ব্যস্ত শহর যেমন আছে তেমনি থাকবে, শুধু বদলে যাবে গল্প আর স্মৃতি। তো এখানে রয়েছে পানি পানিই থেকে যাবে, কিন্তু বদলে যাবে টেম্পারেচার। ওকে ফাইন, তার মানে পানি পানি থেকে টেম্পারেচার বদলে গেলে তো এটাই সূত্র, এম এস এল এন টি টু বাই টি ওয়ান, এম এস এল এন টি টু বাই টি ওয়ান। তাহলে দেখো ডেল এস থ্রি এম এস এল এন টি টু বাই টি ওয়ান, এম এস এল এন টি টু বাই টি ওয়ান, এম এস এল এন টি টু বাই টি ওয়ান, ডেল এস থ্রি এম এস, এম এর ভ্যালু কত, কত কেজি পানি, 4 কেজি তো পানি বলাই তো আছে। এস কত, পানির রেস আমরা জানি 4200, পানির রেস 4200, পানির রেস 4200 ইন্টু এল এন। টি2 কত দেখো, 100 ডিগ্রির পানি হয়েছে 0 ডিগ্রি থেকে, মানে আদি তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 ক্যালভিন, আর এখন হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 ক্যালভিন, 373 ক্যালভিন। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব ডেল এস থ্রি, এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা ডেল এস থ্রি। আনসার আসবে 5243, 5243.39 জুল পার ক্যালভিন। এই যে দেখো 3 নাম্বার স্টেজও শেষ, 3 নাম্বার স্টেজও শেষ। এরপর থাকবে 4 নম্বর, এরপর থাকবে 4 নম্বর, 4 নম্বর, 4 নম্বর, ডেল এস ফোর, ডেল এস ফোর। এখানে কি হচ্ছে, এখানে পানি বাষ্প হচ্ছে, পানি বাষ্পীভূত যখন হয় মানে ফুটন্ত পানি, এইটা এটা তো আমরা দেখছি, এই যে ফুটন্ত পানি, তাই না? এই যে 2286,000 ডিভাইড বাই 373 ইন্টু এম, এম হচ্ছে কত কেজি পানি, তাই না? এই সূত্র আমরা দেখে ফেলেছি। তাহলে এখানে লিখতে পারবো যে 2268,000 ডিভাইডেড বাই 373 ইন্টু এম। এম তো আমরা জানি, এম তো আমরা জানি 4 কেজি, সেখানে 4 বসায় দিব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব, ও এই অঙ্কগুলো একটু বড় লাগে দেখতে, বাট অ্যাকচুয়ালি সোজা, ধাপে ধাপে করতে হবে অঙ্কগুলো, তাই না? ধাপে ধাপে সুন্দর করে করতে হবে। ওকে ফাইন, তাহলে দেখো 2268,000, 2268,000 ডিভাইডেড বাই 373 ইন্টু 4। আচ্ছা, তো এটা করলে আসবে যে 24321, 24321.7 জুল পার ক্যালভিন। তাহলে দেখো যে, তাহলে দেখো যে, তাহলে দেখো যে এই যে 4টা আছে, এই 4টাকে যদি আমি যোগ করে দেই, এই 4টাকে যদি আমি যোগ করে দেই তাহলে আমি ডেল এস পাবো। এই 4টাকে যদি আমি যোগ করে দেই, এই 4টাকে আমাদের যোগ করতে হবে। হ্যাঁ ঠিক আছে, প্লাস এই ঠান্ডা মাথায় যোগ করো 5243.37 প্লাস 4.92 10⁻³ প্লাস 155.27। আচ্ছা, তাহলে আনসার আসবে যে, আনসার আসবে যে 343464 0.37 জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন, জুল পার ক্যালভিন। ওকে, আমি আরেকবার ক্যালকুলেশনটা চেক করে নেই। ওকে, 4.92 10⁻³ প্লাস 5243.39 প্লাস 24321
0.7 ওহম। ওকে, আচ্ছা, তাহলে টোটাল আনসারটা আসবে, হ্যাঁ ঠিক আছে, 34640.37। ডান 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 ডান। এই যে দেখো, আমরা এনট্রপির পরিবর্তন বের করে ফেলতে পারছি, চূড়ান্ত এনট্রপির পরিবর্তন বের করে ফেলতে পারছি। বইয়ে যখন তুমি দেখবে, তখন তুমি দেখবে এই অঙ্কগুলাই খণ্ডিত আকারে আছে, এই অঙ্কগুলাই খণ্ডিত আকারে আছে। কিরকম খণ্ডিত আকারে আছে? বইয়ে তুমি দেখবে হয়তোবা বলবে যে 0 ডিগ্রির বরফকে 100 ডিগ্রি পানি বানাইতে কতটুকু এনট্রপির পরিবর্তন, তাহলে এই ΔS2 এবং ΔS3 এই দুটো যোগফলই হবে এখান থেকে এখানে। আবার যদি বলে 0 ডিগ্রি পানিকে 100 ডিগ্রি বাষ্প বানাও, তাহলে এই দুইটা ফেজ থাকতেছে। আবার যদি বলে -5-এর বরফকে 0 ডিগ্রি পানি বানাও, তাহলে এই দুইটা যোগফল থাকতেছে। এভাবে করে খণ্ডিত খণ্ডিত অংশ দিয়ে বইয়ে অঙ্কগুলো ভরা। এর বাইরে বইয়ে কোনো এন্ট্রপির অঙ্কই নেই, বলে দিলাম। এর বাইরে তোমাদের বইয়ে কোনো এন্ট্রপির অঙ্ক নাই। তাই বলে কি এন্ট্রপির আলোচনা এখানেই শেষ? আরে দূর, এখান থেকেই শুরু করবো আমি। ফাইন। সো আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে বইয়ের শেষ। তুমি দেখো আজকে আমরা এন্ট্রপি যা পড়ছি, বইয়ের তুমি সবগুলো অঙ্ক পারবা, বইয়ের তুমি থিওরি সব বাকি যা আছে সব বুঝে যাবা। কিন্তু আমি এন্ট্রপির এখান থেকে আরও একটু এক্সট্রা অঙ্ক করাবো। সো আজকের ক্লাসের এই পর্যন্ত এসে আমি বলতে পারি তোমাদের বইয়ে যা যা কিছু আছে পড়া হয়ে গেছে। তোমাদের বইয়ে যা যা কিছু আছে পড়া হয়ে গেছে। তাপগতিবিদ্যার বইয়ে যা আছে পড়া হয়ে গেছে। এই প্রিপারেশন এইচএসসি টিএসসি হয়ে যাবে, বইয়ে এর বাইরে নাই। কিন্তু আজকে 13 নম্বর ক্লাস, আমি বলেছি 15টা ক্লাস নেব, ডেফিনেটলি এখানে আরও এক্সট্রা কিছু আমি পড়াবো, তা তো আমার টার্গেটই ছিল। তো এবার আসো আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেখানে চলে যাব। এন্ট্রপির আমরা সকল ধরনের প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয়, সমষ্ণ, সমচাপীয়, সমায়তন প্রক্রিয়া এন্ট্রপি পরিবর্তন কী হয় সেখানের অঙ্ক, বুয়েটে আসা বিগত সালের বিভিন্ন টাইপের অঙ্ক, এবং রুদ্ধতাপীয় একটা অঙ্ক আছে খুব চমৎকার, সেটা আমরা করব। পাশাপাশি ওই যে তোমাদেরকে বলে রাখছিলাম কার্ণচক্রে কৃত কাজ বের করতে হবে, কার্ণচক্রে কৃত কাজ বের করতে হবে, তাই না? হোমওয়ার্ক তো দেখলাম 2-1 ট্রাই করছো, ওকে ফাইন, সেটাও করব। 14 নম্বর ক্লাসে তাই করব, কিছু অঙ্ক সলভ করবো। 15 নম্বর ক্লাসে যেখানে যা আছে ইউনিভার্সে সেগুলো সলভ করবো। ওকে, সো ইউ গাইজ আর আমেজিং। আজকে ক্লাসটা নিতে ভালো লেগেছে, আজকে নোট দেখতে অনেক ভালো লাগবে। তোমাদের গত দিনের নোট জমেছে, আজকের নোট দিবা, এবং সেই নোটগুলো আমি দেখব, তোমাদেরকে কমেন্ট করব, আমার ভালো লাগবে, মন খুশি হয়ে যাবে। এবং 14-15 নাম্বার লেকচারের জন্য প্রস্তুত হও। এই 13টা লেকচার সবাই করে ফেলো। এই 13টা লেকচারের একটা লিঙ্ক করে আমি তোমাদেরকে একটা ভিডিও বানায় দিয়ে দিব। যারা যারা এখন এই ক্লাস করনি তারা পিছিয়ে যাচ্ছ, যে পিছিয়ে যাওয়া যাবে না, থাকতে হবে সবার আগে, তাই না? পিছিয়ে গেলে কি হয় জানো? পিছায় গেলে পেছন থেকে সামনে যে আছে তাকে বারবার দেখতে হয়, আর এটাই হচ্ছে লুজার অ্যাটিটিউড। তুমি যখন জেতার জন্য সামনে যে আছে তার দিকে তাকায় থাকবে, তার মানে তুমি পেছনে আছো। সো আগায় গেলে কি হয় জানো? আগায় গেলে তোমার সামনে কেউ থাকে না, কাউকে তোমার দেখতে হয় না, পেছন থেকে সবাই তোমাকে দেখতে থাকে যে ওই যে অনেক দূরে তুমি আগায় আসো, তাই না? তো আমি চাই না তোমরা পেছন থেকে আবার সামনে যাওয়ার রেসে আসো। আমি চাই উইনিং অ্যাটিটিউড রাখো, সামনে থেকে দৌড়াও, অনেক জোরে ছুটতে হবে, অনেক দূরে যেতে হবে। এই বয়সটা, এই তারুণ্য, এই তোমার জীবনের এই ছোট্ট টাইম ফ্রেমটা ইন্টারমিডিয়েটের খুব ইম্পর্টেন্ট। কাজে লাগাও। তুমি এখন সব থেকে শক্তিশালী, আনঅ্যাভয়েডেবল, ইনভিনসিবল, তোমাকে কেউ আটকাইতে পারবে না, আনস্টপেবল, তাই না? তুমি চাইলেই জিততে পারো। ইটস ইয়োর ডিসিশন। তো তোমাদের সবাইকে জিততে হবে, তাই না? এই বয়সে কনফিডেন্ট, এই সময়কে নষ্ট করা যাবে না। প্রত্যেক দিন পড়ালেখা করতে হবে, প্রত্যেক দিন আগায় যেতে হবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে। সো ফার টেক কেয়ার, আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই 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 বাই, টা 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 টা।